নাও উঠতে পারি, কিন্তু অসুবিধা কি? আমি তো প্রিয় সুধী, শুভেচ্ছা, স্বাগত সবাইকে সারা বেলা সংলাপে। করোনা ও করণীয়, আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমরা সরকার ঘোষিত লকডাউন পরিস্থিতির মধ্যে আছি। আমরা জানতে চাইবো এই পরিস্থিতিতে আসলে আমাদের কি করা উচিত। আমাদের সঙ্গে আজকে 3 জন চিকিৎসক যোগ দিয়েছেন। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিই। যারা আমাদের সঙ্গে আছেন 3 জন চিকিৎসক রয়েছেন। ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে তিনি যুক্ত হয়েছেন। রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম চিকিৎসক ব্যক্তিত্ব, এবং রয়েছেন প্রফেসর ডক্টর মামুন আল মাহতাব শফিল, বিভাগীয় প্রধান, হেপাটোলজি ডিপার্টমেন্ট, বিএসএমএমইউ। 3 জনই পরিচিত মুখ এবং জনপ্রিয়, এবং চিকিৎসার পাশাপাশি নানা ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, মানুষকে সচেতন করবার কাজকে অনেকদিন ধরে 3 জনই করে যাচ্ছেন। করোনাকালীন সময় মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি 2 জন মানুষকে চিকিৎসকদের মধ্যে ফলো করেছে, তাদের সাজেশন দিয়েছে। তার একজন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি নানাভাবে মানুষকে সচেতন করবার চেষ্টা করেছেন, আমরা দেখেছি। এবং আরেকজন দূরে থেকেও বাংলাদেশের মানুষের কাছে ছিলেন, তিনি ডাক্তার ফেরদৌস খন্দকার। শুরুতে আমি চলে যাব ডাক্তার ফেরদৌস খন্দকার আপনার কাছে। আর যে লকডাউন আমাদের এখানে চলছে, আমরা দেখছি লকডাউন পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, কিন্তু আপনার কাছে জানতে চাইবো আসলে একাডেমিক ভাবে লকডাউন পরিস্থিতিটা কি বা কেমন হওয়া উচিত, লকডাউনের সংজ্ঞাটা কি? ধন্যবাদ। ধন্যবাদ জব্বার ভাই, খুব সুন্দর একটি আয়োজন, এবং আমি খুব খুশি যে আমার পাশে এখানে 2 জন প্রথিতযশা চিকিৎসক, তাদেরকে পাশে পেয়েছি। খুব মূল্যবান সময়েই আজকের আলোচনাটুকু। তো লকডাউন যে শব্দটি, এটি হচ্ছে সবাই স্ট্যান্ড স্টিল, এটি হচ্ছে কথা, স্ট্যান্ড স্টিল। এখন কেউ নড়াচড়া করবে, কেউ একটা ঘুমের মধ্যে থাকা। বেসিক্যালি ধরুন এই ভাইরাসটি থাকে 14 দিন মানুষের শরীরে, ঠিক আছে? এই 14 দিন মনে করুন 10 জন মানুষকে একটি সাথে রাখলেন, তারা তাদের ঘরে থাকলো, কিন্তু 13তম দিনে সবাই এসে একটি ডাইনিং টেবিলে খেলো। এই 14তম দিনের মধ্যে একজন মানুষের যদি থাকে করোনা, সে ওই 13তম দিনে সে কিন্তু দিয়ে দিল আরো একজনকে। এটা থিওরিটিক্যালি। তখন কিন্তু আর এই 14 দিন তারা কোয়ারেন্টাইনে থেকে কোনো লাভ হলো না, ব্যাপারটি এরকমই। তাই এই 14 দিন যে লকডাউনের কথা বলা হয়, সেই সময়টুকু পুরো জাতি, পুরো দেশ, পুরো সংসার একটা জায়গায় থাকা উচিত, এইটিকেই লকডাউন বোঝানো হয়। কিন্তু এর মধ্যে যদি কুমিল্লা থেকে মানুষ ঢাকা আসে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যায়, অর্থবহ হয় না ব্যাপারটি। বিদেশের কথা বলি, ধরুন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তারা যেটি করেছে, বিশেষ করে চায়না প্রথম দিকে যেটি করেছে, তাদের এক অর্ডারে বলেছে আমি বাসায় সবাইকে দেখতে চাই, কেউ বেরোতে পারবে না, দ্যাটস ইট, ইজ ওয়ান, তোমাদের বাসায় খাবার পৌঁছাবো আমি। সেইটি হয়েছে সত্যিকারের অর্থবহ, সেটি সম্ভব না। তাহলে যুক্তরাষ্ট্রের মডেলটি কি ছিল দেখুন, ওরা বলেছে লকডাউন, কিন্তু সত্যিকারের হয়নি। তখনও প্লেন চলেছে, তখনও মানুষ বের হয়েছে, কিন্তু মানুষ সত্যিকার অর্থে মেনে নিয়েছিল লকডাউন কথাটি যখন তারা দেখেছে তাদের বাসায়, তাদের বাড়িতে আগুন ধরে গিয়েছে, অর্থাৎ ঘরে ঘরে ঢুকে গিয়েছে। তখন দেখুন, একটু এরকম একটি শিক্ষিত জাতি, তারাও কিন্তু এইটির অর্থ এবং ভয়াবহতা প্রথম অংশে বুঝতেই পারেনি। ইটালিতে কি হয়েছে প্রথম দিকে তারা বুঝেইনি, পরে যখন বলা হলো, আর্মি আসলো, তখন তারা ঘরে ঢুকে গিয়েছে। তো এই যে লকডাউনটি আমরা সবাই যদি একসাথে মিলে না করি, কোনো লাভ হবে না। এখন লকডাউনের অর্থই কি একেবারে বাড়িতে ঘুমিয়ে যেতে হবে তা না। ধরুন এটাকে রেশনালাইজ করতে হবে, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু করতে হবে। স্বাভাবিক কাজ তো কিছু করতে হবে, আপনি চাইলেই মানুষকে মাসের পর মাস আটকে রাখতে পারবেন না। তো স্বাভাবিক কাজগুলো করার মধ্যেও একটা নিয়মের মধ্যে করতে হবে। এই জায়গাটুকুতেই আমরা লকডাউনটাকে অর্থবহ করতে চাই। এই যে বলা হবে 1 সপ্তাহ বা 14 দিন, একটু ভাবুন যে আসলেই ফরজ কাজগুলো করে সময়টুকু কাটানো যায় কিনা। একটি জায়গায় আগুন ধরেছে, আপনি পানি ঢালতেই হবে, এখনই পানিটি ঢালতে হবে। লকডাউন হচ্ছে সেইটি।
পানিটি একবারেই ঢালতে হবে, আগুনের এক পাশ দিয়ে একটু পানি ঢালবেন, এইটা হবে না। তো আমরা যখন বলি যে লকডাউন সরকার থেকে নির্দেশনা আছে, মানুষ যতদিন এটিকে আত্মস্থ না করবে এটি আসলে অর্থবহ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ফেরদৌস খন্দকার, আমরা আবার আপনার কাছে ফিরবো। দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল আপনাকে। আমরা দেখেছি যে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবার জন্য বলা হয়, কিন্তু আমরা 7 দিনের একটি লকডাউন দিয়েছি, বা 7 দিনের লকডাউনের কথা বলা হয়েছে। আপনি কি একটু ব্যাখ্যা করবেন এটা এটি কেমন লকডাউন, কি ধরনের লকডাউন, বা কেন 7 দিন? আসলে লকডাউন কিন্তু দেওয়া হয়নি বাংলাদেশে। বাংলাদেশে গত বছর দেওয়া হয়েছিল সাধারণ ছুটি, এবছর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। কারণ বাংলাদেশে লকডাউন করার মতো কোনো পরিস্থিতি নেই। লকডাউন তাত্ত্বিক বা আর্থিক মানে যাই হোক না কেন, লকডাউনকে প্রয়োগ করতে হবে যে ভূখণ্ডে বা যে অঞ্চলে লকডাউনটি করা হচ্ছে তার বাস্তবতার নিরিখে। আপনি যদি সরকারি কাগজপত্র দেখেন, কোথাও কিন্তু লকডাউন শব্দটির উল্লেখ নেই। এর কারণ হচ্ছে যে লকডাউন বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে করা সম্ভব না। চীনারা যেটা পেরেছে, চীনা মডেল হচ্ছে পুলিশি মডেল। চীনের মতো পুলিশি মডেল ইউরোপে সম্ভব ছিল না, কারণ ইউরোপগুলো গণতান্ত্রিক দেশ। আমরা একটি বিকাশমান গণতান্ত্রিক দেশ, আমাদের পক্ষেও কিন্তু ইউরোপীয় মডেলে লকডাউন করা সম্ভব না, কারণ ইউরোপের দেশগুলোর পপুলেশন অনেক কম এবং তাদের সার্বিক সক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের জন্য যেটা বাস্তবতা হচ্ছে আমাদের জীবন জীবিকার মডেল। দেখেন, গত বছর যখন কোভিড আসে তখন এক এক দেশে এক একটি মডেল নিয়েছিল। যেমন ব্রিটেন এবং সুইডেন, তারা হেঁটেছিল জীবনকে, জীবিকাকে অগ্রাধিকার দিয়ে। তারা বলেছে যে আমরা হার্ড ইমিউনিটি করে ফেলবো, ঠিকই দিতে পারেনি। জার্মানরা আবার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, খুব স্ট্রং লকডাউনে গেছিল, জীবিকার পরোয়া করেনি, কাজ হয়নি। প্রথমে সফল হলো, তারপর সেকেন্ড ওয়েভ উপকার। আমেরিকা, ব্রাজিল, তারা বলেছিল কোভিড কোনো বিষয় না, আমাদের হুজুরদের মতো, কাজ হয়নি, ধরাশায়ী হয়েছে। এখন বাংলাদেশে কি করেছে? বাংলাদেশ যেটি বলেছে যে আমাকে জীবন এবং জীবিকাকে পাশাপাশি চালাতে হবে, এবং আমরা সফল হয়েছিলাম। এবছর আমাদের সেখান থেকে সরে আসার কোনো উপায় নেই, সেটি আমাদের মডেল। কিন্তু এবার চ্যালেঞ্জটা বেশি। এবার চ্যালেঞ্জটা বেশি দুই কারণে। আপনি যদি গুগল মোবিলিটি রিপোর্ট দেখেন, যেটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, এটির ব্যাখ্যা না গিয়ে বলতে পারি যে সারমর্ম যে গত 13 মাসের মধ্যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ঘরের বাইরে ছিল এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। তার মধ্যে স্বাভাবিক সময়ের চেয়ে, প্যান্ডেমিকের চেয়ে 30% বেশি সময় মানুষ এই দুই সময় কাটিয়েছে শপিং সেন্টারগুলোতে, এবং 11% বেশি সময় প্যান্ডেমিক না, নর্মাল সময়ের চেয়ে বেশি সময় কাটিয়েছে খোলা মাঠে, অর্থাৎ এই যে আমরা সাম্প্রতিক রাজনৈতিক উন্মাদনা দেখলাম সেই কাজে। এবং আরেকটি বিষয় আপনি খেয়াল করে দেখেন, এরই মধ্যে বাংলাদেশের ব্রাজিলিয়ান, ব্রিটিশ এবং সাউথ আফ্রিকান 3টি ভ্যারিয়েন্টই শনাক্ত হয়েছে। এবং একটা জার্মান রেজিস্ট্রিতে, যেটি সব দেশের করোনা ভাইরাসের সিকোয়েন্সগুলো জমা দেওয়া হয়, সেখানে আমাদের দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এই সিকোয়েন্সগুলো জমা দিয়েছে। আজকে সারা বাংলাতে একটি প্রতিবেদন আছে বিস্তারিতভাবে, এবং শুধু ঢাকা চট্টগ্রামে নয়, সারা দেশেই এই 3টি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে মোটামুটি। অতএব আমরা 70% বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট বা 70% বেশি সংক্রামক করোনা ভাইরাসের মোকাবেলা করছি। মানুষ অস্থির, মানুষ স্বাভাবিকের চেয়েও বেশি সময় ধরে ঘরের বাইরে থাকছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে, সেটাই প্রত্যাশিত। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু জীবন আর জীবিকার কথা বললে এখন হবে না। এখন বোধহয় জীবনকে জীবিকার চেয়ে একটু এগিয়ে রাখতে হবে, যেটি আমার মনে হয় আমাদের সরকারের পলিসি। যে কারণে গত বছর সরকারি ছুটি বলা হলো, এবছর বলা হচ্ছে কঠোর বিধিনিষেধ। কিন্তু আমাকে যেটা বুঝতে হবে, মানে আমার যেটা ধারণা, যে সরকার তার জায়গায় যা যদ্দূর করা সম্ভব করবে, আমাকে আপনাকে সচেতন হতে হবে। আপনি যদি সচেতন না হই, তাহলে কোনো সরকারের পক্ষে, চীনা সরকার ছাড়া, এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। ধন্যবাদ। ধন্যবাদ মামুনুল মাহতাব স্বপ্নিল। আমরা একটু আব্দুল তুষারের কাছে আমরা যেতে চাই। আব্দুল তুষার, আপনি যদি বলেন আসলে এই ধরনের পরিস্থিতিতে তাহলে আমাদের কি করা উচিত ছিল, কিংবা আমাদের কি করা উচিত না, কি করা উচিত তো এটা বলে কোনো লাভ নাই, কারণ যা যা করা উচিত না সবই তো আমরা করেছি। আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে আমাদের কি করা উচিত, তাহলে আমার কিছু বলার নাই। তবে কিছু কিছু জায়গাতে আমি মনে করি যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে বা স্বাস্থ্য ব্যবস্থার যারা প্রশাসক, যারা স্বাস্থ্য ব্যবস্থার কাজগুলি করে থাকে, তাদের ত্রুটি ছিল এবং এখনো আছে, এবং এটা অতি সম্প্রতি দূর হবে বলে আমি মনে করি না। যেমন এই বিদেশ থেকে স্ট্রেইন এসেছে,
বিদেশ থেকে স্ট্রেনটা তো উড়ে উড়ে চলে আসে নাই। এবং আমাদের এখানে বিদেশ থেকে ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে হেঁটে হেঁটে মানুষ বাংলাদেশে আসতে পারে না, একমাত্র ভারত থেকে আসতে পারে। কারণ আমাদের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর এবং কোনা দিয়ে আরাকানের অংশে মিয়ানমার। তো মিয়ানমারের বর্ডার তো কেউ ক্রস করতে পারে না যদি না তারা জোর করে কেউ আমাদেরকে ঠেলে দেয়। ফলে নিশ্চিতভাবে বলা সম্ভব যে এই ভাইরাস মিয়ানমার থেকে আমাদের দেশে ঢুকবে না। তাহলে এই ভাইরাস ঢুকতে পারে ভারত থেকে, আর ঢুকতে পারে উড়োজাহাজ পথে আমাদের যেসব দেশের সঙ্গে উড়োজাহাজ সংযোগ চালু ছিল সেই জায়গা থেকে। যখন লন্ডনে ট্রেন আবিষ্কার হলো, আমরা তো আমাদের একটা ফ্লাইটও কমাই নাই। এখনো কি লন্ডন ফ্লাইট বন্ধ আছে? বন্ধ নাই। এবং আমরা অবাক বিষয় লক্ষ্য করেছি, ব্রাজিল উরুগুয়ে থেকে বাংলাদেশে লোক আসতে পারবে না এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু যে জায়গাতে নতুন স্ট্রেইন আবিষ্কার হয়েছে সেখান থেকে কোনো বিধিনিষেধ নাই আসার জন্য। তো জনস্বাস্থ্য বিষয়ে সামান্যতম পড়াশোনা যারা করেছেন তারা তো এটা নিয়ে প্রশ্ন করবেন যে উরুগুয়ে থেকে বাংলাদেশে, ব্রাজিল থেকে বাংলাদেশে কয়টা লোক আসে আর লন্ডন থেকে কয়টা লোক আসে? তা আপনি ওই ফ্লাইট খোলা রেখে উরুগুয়ে আর ব্রাজিল থেকে লোক আসতে পারবে না, এটা বলা না বলা তো একই কথা। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষ ফেব্রুয়ারি মাসে বের হয়ে গেছে, জানুয়ারি মাসে বের হয়ে গেছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের এই প্রচার যন্ত্র কি করেছে? তাদের তো উচিত ছিল মানুষকে মনে করিয়ে দেওয়া যে আপনারা এইভাবে বের হয়ে আসতে পারবেন না, দেশে স্বাস্থ্যবিধি চালু আছে। স্বাস্থ্যবিধি কি সরকার তুলে নিয়েছিল? সরকার কি বলে দিয়েছিল যে এখন থেকে মাস্ক পরার দরকার নাই, কিছু করার দরকার নাই? আমরা তো জানি যে মাননীয় প্রধানমন্ত্রী মাস্ক না পরলে জরিমানা করার কথা বলেছিলেন। তো সেই জরিমানা কয়জনকে করা হয়েছে? যাদের এই দায়িত্ব ছিল জরিমানা করার, তারা কয়জনকে করেছেন এই জরিমানা? কত টাকা রাষ্ট্রীয় কোষাগারে মাস্ক না পরার জন্য জরিমানা হিসেবে জমা হয়েছে? এটা কোনো হিসাব আছে? এটা কোনো হিসাব নাই। উল্টা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে জনসমাগম যাতে হয় সেই চেষ্টা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান নানান ভাবে, এবং জনসমাগম আয়োজন করা হয়েছে, সেই জনসমাগমে মানুষ গেছে। এবং এই যে যারা এখন আন্দোলন করছে বলে একটু আগে আমরা শুনেছি, এই আন্দোলনওয়ালারা পুরা শীতকাল জুড়ে ওয়াজ করেছে, করে নাই? ওয়াজ মাহফিল কি বন্ধ ছিল? 31শে মার্চও একটা ওয়াজ মাহফিল ছিল কুমিল্লাতে, এবং সেইখানে সরকারি দলের এমপি ছিলেন প্রধান অতিথি। তো এখন তো এই প্রশ্নটা করতে হবে যে এই ওয়াজ মাহফিলে সরকারি দলের এমপির কাজ কি? এখন এইগুলো যদি প্রশ্ন করা হয় মানুষ মাইন্ড করে, কিন্তু এটা মাইন্ড করার কিছু নাই। স্বাস্থ্যবিধি কেউ মানছে না যে এইটা তো নজরে নিয়ে কাউকে ব্যবস্থা নিতে হবে, এবং এই ব্যবস্থাটা যাদের নেওয়ার কথা তারা কি সেটা নিয়েছিলেন? সমস্ত টেলিভিশন চ্যানেল, রেডিও এরা আগের মতো সেই প্রচারণাতে থাক নাই। কিন্তু আমাদের তো একটা প্রচার যন্ত্র আছে, এবং আমাদের স্বাস্থ্য বিভাগের জন্য আলাদা করে এই জনস্বাস্থ্য বিভাগের আলাদা প্রচার একটা প্রতিষ্ঠান আছে, যেখানে এই ধরনের প্রচারণা প্রস্তুত করা হবে, ডিসেমিনেট করা হবে। তারা সেখানে ঢিলা দিয়েছিলেন। কেন দিলেন? তো তাদেরকে বলা উচিত ছিল। টিকা আসার পরে অত্যন্ত একটা ইউফোরিক অবস্থা, যে টিকা কোনো চিন্তা নাই, টিকা দিলে সব। টিকা তো মাত্র 1 ডোজ দিয়েছেন, টিকা তো 2 ডোজ দেওয়ার পরে এখানে তো টিকার মানুষই আছেন। মামুনুল মাহতাব, উনি আমরা পত্রিকায় পড়েছি যে বঙ্গভ্যাক্স যে ভ্যাকসিনটা গ্লোবের, সেটা যে রিসার্চ হবে সেখানে তিনি রিসার্চে তার তদারকিতে হবে, যেটা কাজ করে কি করে না। তো 1 ডোজ ভ্যাকসিনে যে ফুল ইমিউনিটি হয় না সেটা তো সবাই জানে, কিন্তু 1 ডোজ ভ্যাকসিন দিয়ে লোকজন এমন ভাব করতে শুরু করলো যে হ্যাঁ হয়ে গেছে, এবার আমরা লাফালাফি দৌড়াদৌড়ি আমরা কক্সবাজারে যেতে পারি। কিন্তু এই ভ্যাকসিনের যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনে কিন্তু ছিল, আপনি দেখবেন লক্ষ্য করে ওই কার্ডে কোথাও লেখা নাই যে আপনি 1 ডোজ ভ্যাকসিন দিলে নিজেকে নিরাপদ মনে করবেন না। 2 ডোজ দেওয়ার পরে আপনার যথাযথ ইমিউনিটি হয়েছে কিনা এটা জেনে তারপরে আপনি স্বাস্থ্যবিধি নিয়ে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করবেন। অন্তত এতটুকু বললেও হতো। কিন্তু ওইখানে ছিল যে আপনি ভ্যাকসিনটা দেওয়ার পর আধা ঘন্টা ওইখানে বসবেন, এবং বসে তারপরে আপনি চলে আসবেন। আধা ঘন্টা কেন বসতে বলা হয়েছে? মানুষকে বোঝানো হয়েছে, যেটা সত্য কথা, যে অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা, কোনো অসুবিধা হয় কিনা, কেন এটা একটা নতুন ভ্যাকসিন, অনেক জায়গাতে এই ধরনের কথা উঠেছিল, সেই জন্য এটা লেখা ছিল। কিন্তু কোথাও কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে কেউ বলে দেয় নাই যে আপনার কিন্তু মাত্র 1টা ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, 3 সপ্তাহের আগে আপনার প্রথম ভ্যাকসিনের ইমিউনিটি কার্যকরী হবে না, এবং আপনার 2 মাস পরে পরবর্তী টিকা দেওয়ার আগে আপনি বাড়ি থেকে বের হয়ে যত্রতত্র ঘোরাঘুরি করবেন না, বরং আরো সাবধানে থাকবেন। এই যে তথ্যগত বিভ্রাট, এটার জন্য তো জনগণ দায়ী না। জনগণ তো বাংলাদেশে নিশ্চয়ই আমেরিকার মতো শিক্ষিত না, বা এই যে ফেরদৌস সাহেব যে শহরে থাকে নিউ ইয়র্কের মতো শিক্ষিত না, কিন্তু নিউ ইয়র্কেও জনগণ এরকম উল্টাপাল্টা আচরণ করে।
তাহলে নিউ ইয়র্কের লোক যদি উল্টাপাল্টা আচরণ করে, বাংলাদেশের লোক কিন্তু করবে। ফলে আমাদেরকে অনেক কঠোরভাবে এইটা দেখা দরকার ছিল যে বাংলাদেশের লোকজন যেন এটা না করে। কিন্তু আমরা তো সেইখানে কোনো কঠোর হই নাই, এখনো তো কঠোর না, এখনো তো এটা মাত্র একটা বিধিনিষেধ। যে বিধিনিষেধ এমনই অদ্ভুত, আপনি দেখবেন যে বলা হয়েছে যে 4টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, কিন্তু 5টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মানুষের অন্য খাওয়ার দোকান বন্ধ হবে 4টার সময়, কিন্তু বইয়ের দোকান বন্ধ হবে 5টার সময়। মানুষের আগে খাওয়া দরকার না, আগে বই দরকার। জনপরিবহন বন্ধ আছে, কিন্তু বইমেলা খোলা আছে। আবার আজকে ঘোষণা এসেছে আগামীকাল থেকে অর্ধেক সিটে, অর্থাৎ একটা সিট করে বাদ দিয়ে জনপরিবহন চালু হবে স্বাস্থ্যবিধি মেনে। কিন্তু এর আগেই জনপরিবহনওয়ালারা 60% ভাড়া বাড়িয়ে দিয়ে কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে সকলকে তুলে নিয়ে রওনা দিয়েছে। মেডিকেলের ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে 1,20,000 ছেলে মেয়েকে দিয়ে, কিন্তু প্রফেশনাল পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রফেশনাল পরীক্ষায় একটা কলেজে 200 জন 300 জন পরীক্ষা অংশ নিতে পারে সর্বোচ্চ, 2টা প্রফেশনাল পরীক্ষায়। সেটা বাতিল করা হয়েছে, যে প্রফেশনাল পরীক্ষা বাতিল, কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে 1,20,000 লোকের। ফলে আমি বলবো যে সমন্বয়হীনতা আছে। এই নির্দেশগুলি যেখান থেকে আসুক না কেন, এটার মধ্যে আমি মনে করি যে সমন্বয়হীনতা আছে, এবং সেটা প্রকট, এটা বোঝা যাচ্ছে। এটা কোনো কারণ থাকতে পারে এই সমন্বয়হীনতার, এটা একটা ঝামেলা। 2 হচ্ছে প্রপার হেলথ কমিউনিকেশন হচ্ছে না। আপনি বাংলা ইনসাইডার নামে একটি ওয়েবে একটা খবর এসেছে যে লকডাউন দিলে সংক্রমণ আরো বাড়বে, এটা হচ্ছে হেডলাইন। এবং যিনি এটা বলেছেন তিনি অত্যন্ত একজন সিনিয়র চিকিৎসক। আসলে কি উনি এটা বলেছেন নাকি উনি এটা বলেন নাই, হেডলাইন কম হয়েছে? এই জিনিসগুলো তদারকিও খুব দরকার আছে। কেননা খুব দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে যদি এরকম আসে যে লকডাউন দিলে সংক্রমণ বাড়ে, এইখানে আরো 2জন চিকিৎসক আছেন। লকডাউন দিলাম না, এটা ঠিক আছে, কিন্তু লকডাউন দিলে সংক্রমণ বাড়ে, এটা তো পৃথিবীর কোথাও কেউ স্বীকার করবে না। লকডাউন দিলে সংক্রমণ কমে, এটা সব জায়গায় প্রমাণিত। এখন যদি একটা পত্রিকাতে হেডলাইন আসে যে লকডাউন দিলে সংক্রমণ বাড়বে, তাহলে মানুষ তো কনফিউজড হবে। যে একজন বিখ্যাত নামি দামি চিকিৎসক উনি যদি এই কথা বলেছেন, সত্যি যদি বলে থাকেন, মানুষ তো কনফিউজড হবে। ফলে আমার কথা খুবই পরিষ্কার, আমাদের অবশ্যই ভুল ত্রুটি আছে, এবং এই ভুল ত্রুটি দায়িত্বশীল মানুষদেরকে কিছুটা স্বীকার করতে হবে। কোথায় প্রচারণা, কোথায় বিজ্ঞাপন, কোথায় মানুষের কাছে গিয়ে বারবার বলা, কোথায় এনফোর্সমেন্ট, কোথায় মাস্কের জরিমানা, আমরা তো দেখি নাই। তো না দেখার ফলে আজকে এই অবস্থাটা হয়েছে। আজকে 7,000-এর উপর রোগী, মৃত্যুর সংখ্যাও বেড়েছে, এবং এটা বেড়েই চলেছে। শুধু এক পক্ষকে দোষ দিয়ে লাভ নাই। এইটা যদি কৃতিত্ব যদি কেউ নিতে পারে, ধরেন ব্লুমবার্গের একটা রিপোর্ট এসেছিল, এটা দিয়ে শেষ করি। ব্লুমবার্গের সেই রিপোর্টে আমরা 20 জনের মধ্যে আছি, কি আমাদের আনন্দ। কিন্তু ব্লুমবার্গের রিপোর্টটা কিন্তু যেভাবে করা হয়, এটার যে ফান্ডামেন্টালস, সেই ফান্ডামেন্টালসে হচ্ছে যে কারা করোনার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পেরেছে, সেই লিস্টে আমরা 20 নম্বরের মধ্যে ছিলাম। এখন তাহলে সেই কৃতিত্ব কোথায়? এখন তো এই 2 মাসের মধ্যে কৃতিত্ব 3 মাসের মধ্যে নাই হয়ে গেল। নভেম্বরে ব্লুমবার্গের রিপোর্ট দিয়েছে, ডিসেম্বরে আমরা হইচই করেছি, মার্চ মাসে এসে আমরা এখন মৃত্যুর সংখ্যা বাড়ছে, করোনার সংখ্যা বাড়ছে। তখনও কিন্তু মানুষকে বলা উচিত ছিল যে ব্লুমবার্গের রিপোর্ট অত্যন্ত ভালো, সব ঠিক আছে, কিন্তু এটা অব্যাহত রাখতে হবে, মাস্ক পরতে হবে, মাস্ক পরতে হবে। কিন্তু সেটা তো বলেন নাই, কোথাও নাই, কোনো জায়গায় নাই। আপনি গণপরিবহনে যে লোকজন উঠছে, গণপরিবহনে আপনি দেখবেন লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, কি 500 এবং 100 টাকার ভাঙতি নাই, তারপরে হচ্ছে পকেটমার হইতে সাবধান। আপনি কোন গণপরিবহনে দেখেছেন যে মাস্ক পরেন, মাস্ক ছাড়া বসতে পারেন না? লেখা আছে কোন গণপরিবহনে? এখনো পর্যন্ত এই সামান্য জিনিসটা আমরা করতে পারি। গণপরিবহনওয়ালাদেরকে বলতে পারি না যে ভিতরে লিখে দেন মাস্ক ছাড়া বাসে উঠতে পারবেন না, নেমে যাইতে হবে, এটা কিন্তু নাই। ধন্যবাদ আব্দুল লতিফ স্যার আপনাকে। আমরা একটু যেতে চাই ডক্টর মামুনুল মাহতাব শকিল আপনার কাছে। আব্দুল লতিফ স্যার যে বিষয়গুলো বললেন, সচেতনতার অভাব এবং সমন্বয়ের অভাব, এবং আমাদের প্রচার মাধ্যম আরো বেশি মানুষকে সচেতন করবার জন্য সরকারের পক্ষ থেকে দায়িত্ব ছিল, এই জায়গাটা কি আপনি বলবেন ব্যাখ্যা দিয়ে? আমি তুষার ভাইয়ের সাথে শতভাগ একমত। আমি কিছু সাপ্লিমেন্ট করতে চাই কিভাবে আমরা মানুষকে মাঝে মধ্যে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছি। যেমন ধরুন, কিছুদিন আগে একজন স্বাস্থ্যকর্তা বললেন যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ নেই। মামুনুল মাহতাব শকিল আপনার ভলিউমটা একটু বাড়িয়ে দিবেন। বলছি যে একটু কাছে আসলেই হবে। কিছুদিন আগে আমাদের একজন স্বাস্থ্যকর্তা বললেন যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে সেকেন্ড ডোজ টিকা মজুদ নেই। তারপর আমরা পত্রিকায় দেখলাম যে মজুদ ঘাটতি আছে 5.5 লক্ষ টিকা ডোজ,
এবং তারপরে প্রথম ডোজ চালিয়ে যাওয়াতে আরো 3 লক্ষ ডোজ ব্যবহার হবে, অর্থাৎ 8.5 লক্ষ ডোজের ঘাটতি আছে। এখন নিকটে যদি আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছেন অঘোষিতভাবে 12 লক্ষ ডোজ টিকা উপহার নিয়ে, কেনা টেকা পাওয়ার আগে 20 লক্ষ ডোজ টিকা ভারত পাঠিয়ে দিয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে 8.5 লক্ষ ডোজ টিকা ভারত দিয়ে দিবে। কিন্তু দেখুন একটি ঘোষণার জন্য কতগুলো কাজ করতে হয়েছে। পরের দিন আমাদের অর্থমন্ত্রী মহোদয়কে বলতে হয়েছে যে আমরা টাকা দিয়ে দিচ্ছি, আমরা টিকা পাবো। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হয়েছে যে রপ্তানি বন্ধ করলে বাংলাদেশকে আমরা টিকা দেবো, এবং সর্বশেষ গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে দ্বিতীয় ডোজের টিকা মজুদ থাকবে এবং আমরা প্রথম ডোজের কার্যক্রম চালিয়ে যাবো। তার মানে আমি ধরে নিতেই পারি যে যেই সরকারি কর্মকর্তা এই কথাটি বলেছিলেন তাকে এই কথাটি বলার দায়িত্ব সরকারিভাবে দেওয়া হয়নি, কিন্তু তিনি বলেছিলেন। আমরা দেখেছি একজন ঊর্ধ্বতন ব্যক্তি, শীর্ষ পর্যায়ের একজন ব্যক্তি, তিনি বললেন যে পুরো ঢাকা শহরকে যদি হাসপাতালে বানিয়ে ফেলা হয় তাহলে আমরা কোভিডকে ম্যানেজ করতে পারবো না। কারণ বাস্তবতা যদি তাও হয়, এটি কি মানুষকে বলার মতো বিষয়? যদি সেই পর্যায়ের দায়িত্বশীল কোনো ব্যক্তির মুখ থেকে এ ধরনের কথা উচ্চারিত হয়, সাধারণ মানুষ হিসেবে আমার অন্তত 2 রকম রেসপন্স হবে। এক, যে তাহলে আর করোনা চিন্তা করে লাভ কি, মরবো যখন ঘুরে ফিরে মরি, কক্সবাজার ঘুরে আসি। অথবা আমার সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে, আমি রাস্তা নেমে ঢিল ছুড়ি। এর বাইরে তো কোনো রেসপন্স হবে না। এসব কথা বলে তাই মানুষকে নিয়ম মানে উৎসাহিত করতে পারবো না, আমি কাউকে দোষারোপ করতে চাচ্ছি না। আর একটি কথা বলি, গত পরশু দিন একটি শীর্ষস্থানীয় দৈনিক একটি খবর এসছে, একজন শীর্ষ সরকারি কর্মকর্তা বলছেন যে সরকারি একটি গুদামে 300টি আইসিইউ বেড, 155টি ভেন্টিলেটর এবং 350টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা পড়ে আছে, এবং তিনি হতাশা ব্যক্ত করেছেন যে তার গুদামে এগুলো পড়ে আছে, এগুলো হাসপাতালে যাচ্ছে না। যখন আমি আপনাকে কথাটি বলছি তখন গতকাল রাতে আমার একমাত্র বোনের শ্বশুর বাসায় বসে মারা গেলেন। আমি কোনো হাসপাতালে একটু বেরো পাইনি, এই চিকিৎসা হিসেবে ভিডিও কলে তাকে চোখের সামনে মূর্তি দেখাচ্ছেন, আমার কিছু করার ছিল না। এই যখন পরিস্থিতি, আর স্বাস্থ্য কর্মকর্তা হতাশা ব্যক্ত করছেন, এটিকে তার হতাশা ব্যক্ত করার মধ্যে দিয়েই তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন বা তার দায় মুক্তি করবে? নিশ্চয়ই না। এই ধরনের কিছু কিছু ব্যর্থতা তো আছে। তো আমি একটু এভাবে বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে সংসদে বলেছেন তিনি কিন্তু মানুষকে সচেতন করার জন্য সবকিছু করছেন। এই যে তিনি এভাবে হাঁচি দেওয়ার পদ্ধতি শিখিয়েছিলেন, একটি উদাহরণে কিন্তু মানুষ হাঁচি দেওয়া শিখে গেছে। তিনি ওদিন বলেছেন যে গরম ভাত নেন, এবং তিনি বলেছেন যে তিনি নাকে সর্ষের তেল লাগিয়ে বাইরে আসেন, কারণ তিনি বলেছেন যে সর্ষের তেল থাকলে, যদি এটি প্রথাগত বিশ্বাস, হয়তো করোনা ভাইরাস ঠেকানো যায়। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সর্ষের তেলকে যেভাবে ব্যবহার করছেন, প্রশাসনের বা দায়িত্বরত অনেক কিছু উল্টাভাবে ব্যবহার করছেন। তারা নাকে সর্ষের তেল দিচ্ছেন ঠিকই, কিন্তু সেটা কুম্ভকর্ণাকে অনুসরণ করার জন্য, কোনো সৃষ্টিশীল কাজে নয়। আমার যেটি মনে হয় যে এই ধরনের জিনিসগুলো থেকে আমাদের যদি সরে না আসা হয়, খালি মানুষকে দোষ দিতে হবে না। আমি মানুষকে কি সিগন্যাল দিচ্ছি সেটি ইম্পর্টেন্ট। যেটা তুষার ভাই বলছিলেন যে আপনি কি সিগন্যালটি মানুষকে দিবেন, বাসে ভাঙটির কথা বলা আছে, মাস্কের কথা বলা নেই, তাহলে তো হবে না। আমাদের এই জায়গাগুলোতে খুব বেশি জোর দিতে হবে। মানুষকে আপনি বল প্রয়োগ করে 2 লক্ষ পুলিশ দিয়ে 17 কোটি মানুষকে আপনি খাঁচায় ভরতে পারবেন না। আর আমরা সেই জাতীয় না। আমরা বারবার প্রমাণ করেছি, আমাদেরকে ঘাট টিপে ধরলে আমরা ঘুরে দাঁড়াই, এবং এখানে ঘাট টিপে ধরার কোনো পরিস্থিতি হয় না, করতে পারবোই না। আমাদের শিক্ষা সেটি না, বঙ্গবন্ধু সে শিক্ষা দেননি, বাংলাদেশের ঐতিহ্যগত শিক্ষা সেটি না। জাতিকে যদি উজ্জীবিত করতে হয়, উৎসাহিত করতে হয়, দায়িত্বশীল জায়গা থেকে যদি দায়িত্বশীল কথা বলতে হবে, এবং একটি অত্যন্ত ভালো সমন্বয়ের প্রয়োজন আছে, যেটি কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি আছে। ডক্টর মামুনুল মাহতাব শফিক, আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমরা জানি যে মানুষ সচেতন না, সেটা ডক্টর ফেরদৌস খান্দকার আছে নিউ ইয়র্ক থেকে, সেখানেও মানুষ যেমন সচেতন না, কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সচেতন না, সেখানেও যেমন মানুষ পার্টিতে চলে যাচ্ছে, বিচে চলে যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, লকডাউন বলবার পরও কিংবা স্বাস্থ্য সুরক্ষা নানান বিষয়ে সে মানবার কথা বললো, এটি মানছে না। কিন্তু আমরা পাশাপাশি এইটা জানি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদেরকে কাজে লাগানো যায়, তাদেরকে কিন্তু আমরা অত প্রত্যক্ষ ভাবে এইবার, বিশেষ করে এইবার কিন্তু তাদেরকে আমরা অত প্রত্যক্ষ ভাবে, অত কার্যকর ভাবে দেখিনি। মানুষজনকে বাড়িতে থাকতে কিংবা মানুষজনকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে নিশ্চিত করতে তারা বলছেন কিংবা বলা হচ্ছে। আপনি কি এই বিষয়টা নিশ্চয়ই আপনি লক্ষ্য করে থাকবেন, এই বিষয়ে আপনার মন্তব্য চাইছেন?
দেখুন, আমার কাছে এটা মনে হয় যে সবখানে একটু কিন্তু মিসকমিউনিকেশন আছে। যেমন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীও বোধ হয় ঠিক সুস্পষ্ট নির্দেশনার অধীনে নেই ঠিক কতটা কি ব্যবস্থা নিতে হবে। তবে আমার কাছে এটা মনে হয়েছে যে গতকালকে চেয়ে আজকে হয়তো এক্ষেত্রে সচেতনতার মাত্রাটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে এবং কিছুটা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যদিও এটি হয়তো একটু আঞ্চলিক বা ক্ষেত্র বিশেষের অভিজ্ঞতা হতে পারে, ওভারঅল অভিজ্ঞতা না হতে পারে। আমরা শুধু প্রত্যাশা করতে পারি। আর আপনি যেটি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তুলনা করে, মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে কোভিড কিন্তু নিয়ন্ত্রণে আনার পথে তারা এগিয়ে চলেছে। তারা 1 নম্বরে থাকছে এতদিন মৃত্যুর দিক থেকে, এখন 5-এ নেমে আসছে এবং এটি কিন্তু সম্ভব হয়েছে ভ্যাকসিনেশনের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো জিনিসকে কৃতিত্ব সে তাদের ভ্যাকসিনেশন পলিসি। সেই জায়গায় তো আমরা যেতে পারবো না, আমরা এত টাকা ভ্যাকসিন ইনভেস্ট করতে পারবো না। আপনি ইনভেস্ট করেন, এই ভ্যাকসিন আপনার জন্য অ্যাভেলেবেল নাই। আমাদের কিন্তু মানুষের সচেতনতার উপর জোর দিতে হবে, সেটা পুলিশিং করে হোক যেভাবে হোক। আমরা যতই বলি আমাদের মানুষ অসচেতন, আমাদের সচেতনতাই কিন্তু গত বছর সাধারণ ছুটিতে ঢাকায় ফুল ফুটেছিল, কক্সবাজার উপকূলে ডলফিন এসেছিল। আমরা কিন্তু সেই সচেতনতার জায়গায় এবছর যেতে পারিনি। আমি সেজন্য বারবার বলতে চাই যে আমরা ভ্যাকসিনের কাজটি অনেকখানি গত বছর করেছিলাম এই আমাদের মতো করে সচেতনতার মাধ্যমে। সেই জায়গাটায় অন্তত আমাদের ফিরে যেতে হবে। আমরা তার ধারে কাছেও নেই, তার চেয়ে ভালো করার গেলে তো কথাই নেই। সেই জায়গাটা যদি না যেতে পারি আমাদের জন্য কিন্তু সামনে সংখ্যার জায়গা খুব বেশি। ধন্যবাদ মোহাম্মদ শফিল আপনাকে। আমরা একটু ডক্টর ফেরদৌস খন্দকারের কাছে যেতে চাই। ফেরদৌস খন্দকার, আপনার নিউ ইয়র্কের অভিজ্ঞতা এবং বাংলাদেশকে আপনি দূরে থেকেও পর্যবেক্ষণ করেন, সেই জায়গা থেকে আপনি বলবেন কিভাবে মানুষকে, আর কিভাবে, শুধু কিভাবে না, আমি বলবো আর কিভাবে মানুষকে সচেতন করা যায়, যেখানে কিভাবে করছে এবং এখানে কিভাবে করছে, দুটো মিলিয়ে একটা প্রেসক্রিপশন যদি দেন। ধন্যবাদ। আমি কয়েকটা উদাহরণ দিই, এখানকার প্র্যাকটিক্যাল উদাহরণ। আমার যে চেম্বার, তো সেখানে প্রায় সময় বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে লোক আসে, এসে উকি দিয়ে দেখে যে কয়জন লোক আছে ভেতরে। আমার ধারণ ক্ষমতা 16 জন, আমি সেখানে 4 জন বসিয়েছি কিনা, ডিস্টেন্স মেনটেন হচ্ছে কিনা। আমি রুগী দেখায় ব্যস্ত, কিন্তু এসে আমার অজান্তেই আমার এমপ্লয়ীদেরকে জিজ্ঞাসা করছে, তুমি টেম্পারেচার মাপা হয়েছে কিনা তোমাদের আজকে, আমি তোমাদের লগ বুক দেখতে চাই যে কয়জন এসেছে, কয়জনের টেম্পারেচার মাপা হয়েছে, কয়জনের স্ক্রিনিং এর প্রসেস গুলা মেনটেন করা হয়েছে। আচ্ছা, এবং প্রত্যেকটা এমপ্লয়ির মধ্যে আপনার গ্লাস সেপারেশন লাগবে, আপনাকে ফিজিক্যালি গ্লাস থাকতে হবে, চিন্তা করে দেখুন। এবং ফ্রন্ট ডেস্কেও আপনার সেই সেপারেটেড গ্লাস থাকতে হবে। এটা হলো বিল্ডিং ডিপার্টমেন্ট। স্বাস্থ্য অধিদপ্তর থেকেও সেই রকম ভাবে আসে, এসে দেখে তোমাদের ক্লিনিং লিস্ট আছে কিনা, তোমাদের ইনভয়েস দেখাও যে তোমরা ক্লিনিং ম্যাটেরিয়াল কিনেছো। চিন্তা করে দেখুন, তোমাদের ক্লিনিং স্কেজুলটা বলো। এগুলা এসে বলতেছে প্রথম ফাইন $12,000, দ্বিতীয় ফাইন $50,000, তৃতীয় ফাইন অফিস শাটডাউন। আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন, মাস্ক নাই, এখন আর ওরা মাস্ক দেয় না, বলে যে ওই মাস্ক নিয়ে আসো, আমার এই ব্যবসা না হলেও চলবে। দেখুন, আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে এটি চলেছে। আরেকটি কথা বলি, দেখুন প্রায় সময় দেখবেন যে শহরের মধ্যে ম্যাজিস্ট্রেট কিছু পুলিশ কিছু সাংবাদিক নিয়ে ধরছে, মাস্ক দিচ্ছে। দেখুন, এই যে নিউ ইয়র্কের যে ঘটনাটি বললাম, এরা প্রত্যেকেই তো এক একজন ম্যাজিস্ট্রেট। এরা কিন্তু মাঠে ঘাটে শহরে রেগুলারলি তাদের কাজ পিরিয়ডিক্যালি করে যাচ্ছে, সেটি করোনার পিক থাকুক বা করোনার পিক না থাকুক। এইরকম একটি ব্যবস্থাপনা তৈরি করতে হবে। এই করোনা পরিস্থিতি কিন্তু থাকবে বেশ কয়েক বছর। এই যে সেটআপটি যদি রেডি করে দেন, তাহলে আপনার উপর থেকে একটি নির্দেশনা আসবে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, এইভাবে চলবে না। আরেকটি কথা দেখুন, লন্ডনে গত 7 মাস ওদের কথা হচ্ছে যেই বিদেশ থেকে আসবে কোয়ারেন্টাইন, নিজের পয়সায় কোয়ারেন্টাইন করবা, এইটাই রুলস, দ্যাটস ইট। এখানে আর কোনো এক্সেপশন নাই। আপনি এইটা ম্যান্ডেটরি না করা পর্যন্ত এটি কিন্তু হচ্ছে না। নিউ ইয়র্কে বারবার এই পিকগুলো আসছে কেন? কারণ এই কোয়ারেন্টাইন ব্যবস্থাপনার উপরে ওদের এত নিয়ন্ত্রণ নেই, তাই বাহির থেকেও প্রায় সময় দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো আসছে। এটি একটি কারণ হচ্ছে আমি মনে করি। আর এই যে দেখুন কয়দিন পর পর সমাবেশ হচ্ছে, সেটি মেডিকেল স্টুডেন্টের পরীক্ষার্থীর ভর্তিচ্ছুদের ব্যাপারটি বলুন, আর আপনার রাজনৈতিক ব্যাপারটি বলুন বা ধর্মীয় ব্যাপারটি বলুন, এই জায়গাগুলোতে আমি সত্যি মনে করি সরকারের একটি কঠিন স্ট্যান্ডিং নিতে হবে। এইখানে যদি স্ট্রিক্ট না হয়,
গণতন্ত্র দিয়ে এই জায়গাতে হবে না। হ্যাঁ, কাজ করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে কাজ করুন, গার্মেন্টসে কাজ করবেন, সেপারেশন গুলো করে দিন, মাস্ক পরতে হবে সেগুলো মানুন, কিন্তু এই সমাবেশগুলো এখন আইডিওলজিক্যালি এখানে গণতন্ত্র প্র্যাকটিস করলে চলবে না। এইটি বিশ্ব পরিবর্তন হয়ে গিয়েছে, আপাতত দৃষ্টিতে এই জায়গাগুলোতে কঠিন হবার সুযোগ আছে। আপনি শুধু আইসিইউ আর রেমডেসিভির আর হাসপাতালে বেড নাই এই পিকচার দেখলে কিন্তু হবে না। সারা দেশে অবস্থা আরো অনেক ভয়াবহ। শুধু এই কয়েকটি জিনিসে নজর না দিয়ে আমাদের নজর দিতে হবে সেই জায়গাগুলোতে। আর শুধু টিকা দিয়ে আপনি মুক্ত হয়ে গেলেন এইটির কোনো অ্যাকসেপ্টেবল ব্যাখ্যা নেই। টিকা নেবার পরও আপনি কিন্তু এটি ছড়াতে পারেন, আপনি আপনার হাতে থাকতে পারে, সেটি দিয়ে আপনি হ্যান্ডশেক করেও আপনি আরেকজনকে দিতে পারেন। টিকা আপনার শরীরকে প্রোটেক্ট করেছে, আরেকজনকে প্রোটেক্ট করবে না তো। সো টিকা ইজ নট দ্য সলিউশন। সলিউশন ইজ আমাদেরকে স্বাস্থ্যবিধিগুলোকে স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে। এই সমস্ত ইনফরমেশন কিন্তু মানুষের কাছে আছে, অলরেডি আছে। মানুষ রেমডেসিভিরের ডোজ পর্যন্ত বলে দিতে পারবে এখন। প্রবলেমটা হচ্ছে সমষ্টিগতভাবে আমরা ম্যানেজ করতে পারছি কিনা, সেই জায়গাটুকুতে আমি মনে করি সরকারকে কঠিন ডিসিশনে যেতে হবে যে আমার মতো চলতে হবে, আর না হলে কোনো কিছু কথা নেই। এইটিতে আমি সত্যি বিশ্বাস করি। আর প্ল্যানিং গুলো বলি, টিকা দিয়েও দেখুন মানুষের কোভিড হচ্ছে, এই যে নিউজে এগুলো আসছে, টিকা দিয়ে তো হতেই পারে, থিওরিটিক্যালি এখানে একটি বড় সুযোগ রয়েছে, কিন্তু এইগুলোকে সামনে আনতে হবে কেন? এই মেসেজগুলোকে দিয়ে মানুষকে টিকাতে নিরুৎসাহিত করা হচ্ছে। আবার যার টিকা দেবার পরও অ্যান্টিবডি রয়েছে সে মেন্টালি সে সাপ্রেস হয়ে যাচ্ছে যে আমারটা আবারও হচ্ছে। তো এইটি একটি 90 মিনিটের গেম, ফুটবল খেলার কথা বলছি, যে আপনি প্রথমে 2টি গোল দিয়ে দিলেন তারপর আমি ঘুমাতে যাব, এইটা হবে না। আপনাকে আগামী কয়েক বছর আপনাকে স্ট্রিক্ট প্ল্যান নিয়ে চলতে হবে। সেইটি আমি যারাই ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, সরকার বা যেই সমস্ত জায়গায়, ধরুন এটি জেলা প্রশাসক হতে পারেন, উপজেলা প্রশাসক, সব জায়গাতেই স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে। এই জায়গাটুকুতে আসুন আমরা সবাই দাঁড়িয়ে যাই, এইটুই আমার অনুরোধ। ডক্টর মামুনুল মাহতাব স্বপ্নিল, আপনার কাছে একটু আসতে চাই। টিকা দিয়েও মানুষ দেখা যাচ্ছে যে করোনা আক্রান্ত হচ্ছে, কেউ কেউ টিকা দেওয়ার করোনা আক্রান্ত হবার কারণে যেভাবে গণমাধ্যমে খবর আসছে মানুষ এতে টিকার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। কিন্তু এই জায়গা থেকে আপনি ব্যাখ্যা করে বলবেন যে কেন এমনটি হচ্ছে বা কি করা উচিত? যেটি করা উচিত, যেটি ডক্টর ফেরদৌস খন্দকার বললেন, সেটি হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে সব খবর সব ডোমেইনে শেয়ার করার মতো না। টিকা নিয়ে আরো আক্রান্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আমরা হেপাটাইটিস বি টিকার কথা জানি, 1975 সাল থেকে পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। আজও পৃথিবীতে 350 কোটি মানুষ হেপাটাইটিস বিতে আক্রান্ত, কারণ এই টিকাটি দিলে পরে 95-96 ক্ষেত্রে প্রোটেকশন হয়। বাকি 4-5% মানুষ তো টিকা নিয়েও ইনফেক্টেড। আমরা প্রচুর মানুষ পাই যারা টিকা নিয়েছিলেন এক সময়, কিন্তু তারা আজকে হেপাটাইটিস বি ভাইরাসের রোগে আক্রান্ত। কোভিড টিকার ক্ষেত্রে সেটি প্রযোজ্য। আর কোভিডে তো আরো সমস্যা রয়েছে, যেটি বলা হচ্ছিল যে হাতের মধ্যে কোভিড থাকতে পারে, টিকা নিয়ে এখন নাকে মুখে কোভিড থাকতে পারে। আমি প্রোটেক্টেড হয়ে গেলাম, কিন্তু আমি তো ছড়িয়ে দিব। এখন পৃথিবীর গোটা মানব গোষ্ঠীকে তো একসাথে টিকার আওতায় আনা যাবে না। ফলে টিকা নিয়ে কোভিডে আক্রান্ত হওয়া মোটা অস্বাভাবিক ঘটনা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কত লক্ষ লোক টিকা নিয়েছেন, কয়জন আক্রান্ত হয়েছেন সেটি তো আমরা বলছি না। আমরা বলছি অমুক সচিব আক্রান্ত হলেন, তমক পুলিশ কমিশনার আক্রান্ত হলেন। আমি তো বলছি না পুলিশ বাহিনীর কত হাজার সদস্য বা প্রশাসনের কত হাজার সদস্য টিকা নিয়েছেন এবং কত পার্সেন্ট আক্রান্ত হয়েছেন। এই জিনিসগুলো কিন্তু জোর দিতে হবে। আমরা সবসময় কেন যেন নেগেটিভটাকে সামনে নিয়ে আসি, পজিটিভটাকে আনতে পারি না। এই যে ধরেন গতকালকে গণপরিবহন বন্ধ ছিল, এই নিয়ে কিন্তু সমস্ত নিউজে ফোকাসটা ছিল গণপরিবহন বন্ধ করে দিয়ে একদম শ্রমিকদেরকে মেরে ফেলা হলো। এই যে যদি আগামীকাল থেকে গণপরিবহন চালু করা হয়, এখন নিউজের ফোকাস হবে গণপরিবহন চালু করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। আমরা কেন যেন একটা খবরকে সবসময় আধা গ্লাস খালি দেখি, আধা গ্লাস ভরাটা আমরা দেখতে পাচ্ছি না। এই কোভিডের সময় এটা আমার কাছে বারবার মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল লতিফ স্যার, আপনার কাছে যেতে চাই। আমরা জানি যে সামনে পবিত্র রমজান মাস এবং সামনে ঈদ উদযাপনের একটি ব্যাপার আছে। এ সময় মানুষ প্রচুর ঢাকার বাইরে যেতে চায় এবং আসতে চায়, এই বিষয়গুলো থাকে। স্বাভাবিকভাবেই জনসমাগম অনেক বেড়ে যায় এবং বেড়ে যাবে, এবং ইফতারের একটি বিষয় আছে। পরামর্শ চাইছিলাম কি করা যেতে পারে এই স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে। প্রথম বিষয়টি হচ্ছে যে প্রফেসর মামুনুল মাহতাব যেটা বলেছেন এটা একদম ঠিক।
আমাদের যে গণমাধ্যম সেটা দায়িত্বশীল আচরণ করছে না অনেকদিন থেকে, বিশেষ করে স্বাস্থ্য বা বৈজ্ঞানিক যে বিষয়গুলি রয়েছে এসব ক্ষেত্রে তাদের দুর্বলতা আছে। কারণ হচ্ছে স্বাস্থ্য বিষয় কিংবা বিজ্ঞান ভিত্তিক বিষয়ে যারা রিপোর্ট করেন তারা মূলত বিজ্ঞান এবং স্বাস্থ্যের বিষয়টা বুঝেন না। এটা ভুল কিছু না এই জন্য যে বিজ্ঞানে পড়াশোনা করা কিংবা যথেষ্ট পরিমাণে স্বাস্থ্য সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা কিন্তু রিপোর্টার হতে পত্রপত্রিকায় চাকরি নিতে যায় না। ফলে যে লোকটি ওখানে যাচ্ছেন তিনি একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অথবা একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে খবরটাকে সেল করার জন্য খবরটা তৈরি করেন। যে জন্য এই খবরের হেডলাইন এরকমই থাকবে যে আজকে যদি গণপরিবহন না চলে তাহলে হবে জনগণের অনেক দুর্ভোগ, কালকে যদি গণপরিবহন চলে তাইলে হবে যে জনগণ মরে যাচ্ছে গণপরিবহন উঠার জন্য। কিন্তু আপনি সলিউশনটা পাবেন না। প্রথম যেটা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের এই স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো মানুষকে বারবার হ্যামার করে এটা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল। এটা কিন্তু আমরা অতীতে করেছি। একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষ টিকা নিতে চাইতো না। যখন বাংলাদেশে প্রথম টিকা এসেছিল মানুষ মনে করতো টিকা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর চক্রান্ত, এটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে বাচ্চা কাচ্চা না হয়। কারণ তখন একই সাথে ফ্যামিলি প্ল্যানিংও খুব জোরালো ভাবে বঙ্গবন্ধু এটা চালু করেছিলেন যে সন্তান 2 সন্তানের বেশি হবে না এবং ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। বঙ্গবন্ধুর বক্তৃতার মধ্যেও কিন্তু এই কথা আছে যে ফ্যামিলি প্ল্যানিং আমাদের করতে হবে। তখন সবাই বলল যে সরকার আসলে এই ইনজেকশন দিয়ে দিচ্ছে আমাদের যাতে বাচ্চা কাচ্চা না হয়। কিন্তু শেষ পর্যন্ত যখন টিকা দেওয়ার পরে দেখা গেল যে অন্যের বাচ্চা বেঁচে থাকছে, তার বাচ্চার অসুখ হচ্ছে এবং জোরালো প্রচারণা হলো, বাংলাদেশ কিন্তু এখন পৃথিবীতে টিকাদানের ক্ষেত্রে সবচেয়ে অগ্রসরমান দেশগুলির মধ্যে একটা বা সবচেয়ে অগ্রসর দেশগুলির একটি। তার মানে আমাদের জনগণকে শেখাতে চাইলে শেখানো যায়, যায় না যে ব্যাপারটা, বরং আমাদের জনগণকে শেখানো সহজ এই জন্য যে আমাদের জনগণের মধ্যে এখনো কম শিক্ষিত মানুষজন বেশি। তারা একটা ভালো কিছু শুনলে সেটা ফলো করতে চায়। বেশি শিক্ষিত লোকের একটা সমস্যা আছে, তারা তো মনে করেন যে তারা সবকিছু জানেন, ফলে তাদের একটা বেশি ওপিনিয়ন থাকে, আরো জোরালো বিভিন্ন বিষয়ে মতামত থাকে, তারা অনেক কিছুই মানতে চান না। কিন্তু আমাদের কম শিক্ষিত অর্ধশিক্ষিত যে জনগোষ্ঠী আছেন তারা কিন্তু সরকারের নির্দেশ পালন করে এবং করে বলেই আমরা 16 কোটি লোক কিন্তু এরকম আছি, নইলে রাস্তাঘাট কবে বন্ধ হয়ে যেত। এটা হচ্ছে একটা। দুই হচ্ছে সামনে রমজান আছে অবশ্যই, যে জন্য গত বছর আপনি লক্ষ্য করবেন আমি লিখেও ছিলাম যে আমাদের ব্যবসাগুলিকে যত দ্রুত সম্ভব অনলাইনে বেচা কেনার সক্ষমতায় নিয়ে যেতে হবে, যাতে করে দোকান বন্ধ রাখলেও তার ব্যবসাটা খোলা থাকে, সে যেন বিক্রি করতে পারে। এলাকা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম চালু করাটা খুব জরুরি ছিল, যে আপনি যখন আপনার অ্যাপটা খুলবেন আপনি দেখতে পাবেন যে আপনার আশেপাশে কোন দোকানে কি পাওয়া যাচ্ছে এবং লোকাল ডেলিভারির ব্যবস্থা করা। এখন যেটা হয়েছে ডেলিভারিটা সেন্ট্রালাইজ, বড় বড় কিছু ডেলিভারি কোম্পানি যারা এই অনলাইন ব্যবসাগুলি করেন তাদের কাছ থেকে এই মালপত্রগুলি কালেক্ট করে পৌঁছে দেন। তো ধরেন পাঠাও রাইড আছে, উবারের রাইড আছে, বা ডেলিভারি করার জন্য বিভিন্ন কুরিয়ার আছে। এরা কি করে, এরা বিভিন্ন জায়গা থেকে তারা এই মালটা সংগ্রহ করে পৌঁছে দেয়। ডেলিভারি যারা করেন তারা কিন্তু গত 1 বছর অনেক কষ্ট করছেন এবং তারা নিজেরা অনেক সংস্কার এনেছেন। কিন্তু এটা খুবই জরুরি ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই করোনার সমস্যাটিকে কাজে লাগিয়ে এটাকে সম্ভাবনা হিসেবে দেখে আমাদের ছোট ছোট দোকানপাটগুলিকেও যদি আমরা অনলাইনে নিয়ে আসতে পারতাম তাহলে অনেক ভালো হতো। অন্তত এখন আমরা অনেক এগিয়ে থাকতাম। 2, ঈদের বাজার যারা করবেন, এটা হয়তো অনেকেই করতে চাইবেন, ঈদে বাজার করতে চাইবেন, ঈদে বেচা কেনা করতে চাইবেন, চেষ্টা করতে হবে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক লোকের বেশি একটা আওয়ারে অ্যালাউ না করতে। সেজন্য যেভাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেন সেইভাবে বড় দোকানে অ্যাপয়েন্টমেন্ট করে যাইতে হবে, বা মার্কেটে ঢুকতে গেলে আগে থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে যে আমি 10 তারিখে যাব এবং 10 তারিখে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন হবে। মানুষ যদি উচ্চাঙ্গ সঙ্গীতের ফেস্টিভ্যাল শোনার জন্য 1 মাস আগে রেজিস্ট্রেশন করতে পারে, তাহলে বসুন্ধরা মল, অমুক মল, তমুক মল, এগুলোতে ঢোকার জন্য সে রেজিস্ট্রেশন করবে। সে যেদিন বাড়ি থেকে বের হবে, একদিন বের হবে এটা সে ঠিক করবে, বা 2 দিন বের হবে, ওই 2 দিনে সে যে মলগুলোতে যেতে চায় সেগুলোতে রেজিস্ট্রেশন করবে এবং করে ঢুকে সে কেনাকাটা করে বের হয়ে আসবে। আমাদের পুরনো অভ্যাসে যদি আমরা থাকি যে সারা ঢাকা শহর ঘুরবো, কোথায় সস্তা পাই কোথায় ভালো পাই, তারপরে হচ্ছে দেখে শুনে মানে একই সাথে কিনবো জিতবো, ওই জায়গাতে যদি আমরা থাকি তাহলে কিন্তু করোনার স্বাস্থ্যবিধি আমরা মানতে পারবো না। এটা যেমন একটা, যারা ব্যবসা করেন তাদেরও এখানে দায় দায়িত্ব আছে। এরা এই সময় যদি জিনিসপত্রের ন্যায্য মূল্য না নিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে রেখে দেন তখন কিন্তু মানুষ কি করবে, তখন তারা ঘুরতে শুরু করবে যে এই শাড়িতে এত দাম হইতে পারে না, আরেক জায়গায় যায়, এই জামা এটা হতে পারে না। এই জন্য দুই পক্ষেরই একটা খুব জরুরি দরকার হচ্ছে যে একটা সিদ্ধান্তে আসা যে আমরা কতটুকু স্বাস্থ্যবিধি মেনে কোন সময়ের মধ্যে বাজার করতে পারি। আপনার নিশ্চয়ই মনে আছে গত বছর আমরা
মার্কেট খুলে দেওয়া হয়েছিল, আমরা দেখেছিলাম বলা হয়েছিল যে সীমিত ভাবে মল খুলে দেওয়া হলো, কিন্তু মার্কেটের টাইমিং কমিয়ে দেওয়া হয়েছিল। টাইমিং কমিয়ে দিলে কি হয়, একসাথে বেশি লোক ঢুকে পড়ে। বরং করতে যেটা হবে সেটা হচ্ছে যে রমজানে আপনি টাইমিং বাড়িয়ে দিয়ে লোক ঢোকাকে নির্দিষ্ট করে দিতে হবে, যে একটা নির্দিষ্ট সময়ে একটা মার্কেটে 500 লোকের বেশি, 300 লোকের বেশি, অর্থাৎ ধারণ ক্ষমতা একটা ঠিক করে এর চেয়ে বেশি লোক ভিতরে থাকতে পারবে না, এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময় বের হয়ে যেতে হবে। এর চেয়ে বেশিক্ষণ থাকলেই পার্কিং এ যেভাবে টাকা দিতে হয়, যে আপনি বেশিক্ষণ ছিলেন কেন, টাকা দিয়ে বাইর হবেন, টাকা দিয়ে ঢুকবেন, নিয়ম করে দেন। অনেক কিছু করার আছে, আমি ইনোভেটিভ কথাবার্তা বলছি, এগুলাই বসে সিদ্ধান্ত নিতে হয়। একটা প্যান্ডেমিককে আপনি যখন মোকাবেলা করবেন তখন ইনোভেটিভ চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। বসুন্ধরাতে গাড়ি রাখলে যদি আপনি 2 ঘন্টার জন্য ভাড়া একরকম, 2 ঘন্টা পার হইলে ভাড়া আর একরকম দেন, মার্কেটে ঢুকলে আপনি একইভাবে 2 ঘন্টার বেশি থাকলে বের হওয়ার সময় আপনি কাগজটা দিবেন, আপনার কাছে টাকা নিবে মার্কেট, দেখবেন যে এটা বন্ধ হয়ে যাবে, লোকজন 2 ঘন্টার মধ্যে ঢুকে বাজার করে বের হয়ে যাবে। আমাদেরকেও তো কিছু আচরণ বদলাতে হবে, এটা ভাবলে তো চলবে না। আপনি লড়াই করছেন একটা অদৃশ্য শত্রুর সাথে, একটা ভাইরাসের সাথে। গণপরিবহনের যে বিষয়টি বলা হয়েছিল এর আগেও কিন্তু, যে একটা সিট বাদ একটা সিটে বসতে হবে, কেউ মানে না। যাত্রী নিজেই উঠে বলে সিট খালি আছে, বসবো না কেন। যদি কেউ বলে যে ভাই আপনি আমার পাশে বসেন না, বলে আপনি উঠেন, আমরা এক পরিবার, আমরা দুজন একসাথে বসবো, এবং তারা বসে পড়ে। এইটা যে আমাদের আচরণ, এইটাও তো বদলাতে হবে। আজকে হাসপাতালগুলির উপর তীব্র চাপ, কিন্তু এটাও তো আমাদের বুঝতে হবে। গত বছর ডাক্তারদেরকে প্রণোদনার কথা বলা হয়েছিল, যে 2 মাসের বেতন দিবে, তাও সেটা বেসিক, এটা কিন্তু এখনো পর্যন্ত আসে নাই ডাক্তারদের কাছে। কিন্তু রোগটা আবার দ্বিগুণ বৃদ্ধি হয়ে চলে এসেছে, এবং ডাক্তাররাই তো সবচেয়ে ঝুঁকিতে, নার্সরাই তো সবচেয়ে ঝুঁকিতে। এখনো পর্যন্ত কিন্তু ডাক্তার নার্সরা সেই প্রণোদনার টাকাটা পায় নাই। তো এই যে অসুবিধাগুলি আছে এগুলোও কিন্তু মোচন করতে হবে। মানুষ কতদিন কোনো উৎসাহ ছাড়া, কোনো কিছু ছাড়া কাজ করবে, এটাও খুব জরুরি। তারপর হচ্ছে সহজলভ্যতা নিশ্চিত করা। আপনি যদি এলাকা ভিত্তিক সহজলভ্যতা নিশ্চিত করেন, এবং আমরা যদি একটা সিদ্ধান্ত নিতে পারি বা প্রচার চালাই যে আপনি মিরপুরে আছেন, আপনার ঈদের বাজারটা আপনি মিরপুরেই করেন, আপনার ওইখান থেকে বের হয়ে আপনার আরেকটা দূরে যাওয়া, দেখা যায় সকলেই আড়ংয়ের দিকে রওনা দেয়, সকলেই কি যেন আছে ইয়েলোর দিকে রওনা দেয়, সব লোক একবার ইয়েলোতে ঢুকতে হবে, কিনুক আর না কিনুক ইয়েলোতে ঢুকে একটু দেখে আসে। এইটা ভাই করোনার আগের নিয়ম ছিল, করোনার সময় এই কাজটা করা যাবে না। আমি কয়েকটা ব্র্যান্ডের নাম বলেছি, এমনি এমনি এরকম আরো ব্র্যান্ড আছে, সেইলার আছে, ইত্যাদি ইত্যাদি আছে, আমার বড় ভাইয়ের ব্র্যান্ড। না বললে বলবে তুমি 2 দোকানের নাম বলছো, আমারটা বলো না কেন। তো এই যে অসুবিধা, কিন্তু এটা তো আমাদেরকে বুঝতে হবে যে এই জায়গা ছাড়াও মানুষ কিনে। এখন দেখেন, আমি কথা শেষ করি, গরিবের করোনা হয় না বলেছে, গরিবের করোনা হয়, কিন্তু গরিব মার্কেটে ঢুকে না। করোনার একটা বড় নিয়ম হচ্ছে যে বদ্ধ জায়গার চেয়ে উন্মুক্ত জায়গায় আপনি বেশি নিরাপদ থাকবেন। তো গরিব মানুষ ভ্যান থেকে জামা কাপড় কিনে, ভ্যান থেকে বাজার করে, রাস্তার পাশ থেকে অল্প টাকা দিয়ে জিনিসপত্র কিনে। এই ভ্যান কিন্তু এই বড় মার্কেটের চেয়ে নিরাপদ, কারণ ভ্যান হচ্ছে খোলা জায়গাতে, বিক্রেতার সাথে ভ্যানের যে উইডথ ওইটাই প্রায় 5 ফিটের মতো, ফলে আপনি ভ্যানের কারণে আপনি বিক্রেতার চেয়ে দূরে থাকেন, এবং আপনি ওইখানে দাঁড়ালে পরে 3-4 জনের বেশি ভ্যানের সামনে দাঁড়াতে পারে না। যার ফলে গরিবের দেখেন ও বাজার করতে গেলে আমার চেয়ে কম ঝুঁকিতে থাকে। আর আমি যখন ঢুকি, আমি কিন্তু ধাক্কা ধাক্কি করে আমি টানছি, আরেকজন টানছে, এবং অনেক বড় দোকান, আমরা ভাবি যে কত বড় দোকানে ঢুকেছি, এখানে ভাইরাস থাকতে পারে না, কিন্তু ওইখানেই ভাইরাস বেশি থাকবে, কারণ এটা বদ্ধ, ওখানে এসি, ওখানে যারা ঢুকেছেন তারা একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করছেন, ওনারা ভাবছেন ওনাদের শরীরে ভাইরাস নাই। তো এই যে গরিবের সুবিধাগুলো কি আমি আপনাকে বলি। গরিব কি করে, গরিব রেস্টুরেন্টে গিয়ে খায় না। গরিব যেহেতু রেস্টুরেন্টে খায় না, সেজন্য তার কিন্তু একটা জায়গায় অনেকক্ষণ বসে থাকার ব্যাপার নাই। সিডিসি পরিষ্কার বলেছে যে একসঙ্গে হলে ক্রাউডে বা কারো সঙ্গে যদি আপনি থাকেন, 15 মিনিটের বেশি থাকা মানে ঝুঁকি বাড়তে থাকে। তো আমরা কি করি, আমরা একসাথে 2-3 ঘন্টা বসে খাওয়া দাওয়া করি। আপনি কোনো গরিব মানুষকে দেখবেন সে 2-3 ঘন্টা বসে গল্প করে, খায়, রেস্টুরেন্টে বসে থাকে? থাকে না। ও কিন্তু অজান্তেই স্বাস্থ্যবিধির মধ্যে থাকে, এবং এই কারণে তার কিছু ইনফেকশন কম হয়েছে, কিন্তু হয় নাই যে তাও কিন্তু ঠিক না, হয়েছে। কিন্তু সেই হয়ে যাওয়ার বিষয়টাকে সে আবার আসেও না, কারণ সে কাজ করতে চায়। সে যেহেতু কাজ করতে চায়, সে যতক্ষণ পর্যন্ত কাজ করতে পারে ততক্ষণ কাজ করে যায়। এই যে ভুল ধারণা, এক ধরনের মিথ ছড়ানো হয়েছে, গরিবের হয় না, গরিব কি মানুষ না, গরিবের লিভার আর আমার লিভার কি আলাদা? এটা তো সবচেয়ে ভালো বলতে পারবে মামুন আল মাহতাব। গরিবের লিভার আর আমার লিভার আসলে আলাদা। আমাদের ফ্যাটি লিভার হয়, গরিব মানুষের হয় না, কারণ সে পরিশ্রম করে। আমার লিভার নষ্ট হয়ে যেতে থাকে, কারণ আমি বেশি খাই, বসে থাকি, আমি ভাত খাই, আমি পেস্ট্রি খাই, আমি চর্বি খাই, আমি গরুর মাংস খাই। তো এখন বুঝতে হবে যে ভাই, গরিব হওয়া যেমন অসুবিধা, গরিবের কিছু সুবিধাও আছে, কিন্তু এইটা ভাবার কারণ নাই যে গরিবের করোনা হয় না। গরিবের দেখেন বাধ্য হয়ে সে স্বাস্থ্যবিধি মানে। একজন আমাকে বলেছেন যে রিক্সাওয়ালার তো কই হয় না কেন,
এটাও বলা আছে যে আপনি মুখোমুখি যতটুকু পারেন বসবেন না, আপনি মুখোমুখি না হয় সাইড বাই সাইড বসলে ঝুঁকি কম, মুখোমুখি হলে বেশি। তো রিক্সাওয়ালা যে রিক্সা চালায় ও তো আপনার দিকে মুখোমুখি হয় না, ও সামনের দিকে মুখ করে রিক্সা চালায়, ওর খালি পিঠ দেখেন আপনি, ওর মুখ দেখেন না। এগুলা বুঝতে হবে যে ওইটা ভাবার কারণ নাই যে রিক্সাওয়ালা আমার চাইতে বেশি শক্তিশালী, তা নয়। এটা ব্যাপারটা হচ্ছে যে সে তার কাজের কারণে নানাভাবে সে কিছু প্রতিরক্ষা পাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে পয়সা করি দেন না, হয়তো অন্যভাবে তাদেরকে বাঁচাচ্ছেন। কিন্তু এইটা ভাবার কারণ নাই যে এটা অবৈজ্ঞানিক ভাবে তারা বেঁচে আছে কোন একটা মানে কোন একটা মন্ত্র কিংবা কোন একটা অলৌকিক ভাবে, ব্যাপারটা তা নয়, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমি মনে করি যে আমাদেরকে বিজ্ঞানসম্মত ভাবে এই আগামী সমস্যাগুলিকে মোকাবেলা করতে হবে। কি করে আমরা বাজার করব? ইফতার যেমন, ইফতার আপনি বাইরে খাবেন না, কিন্তু ইফতার টেক অ্যাওয়ে হবে। আপনি আগে থেকে বলে রাখবেন প্রত্যেকটা জায়গাতে ইফতারের নাম্বার, ফোন নাম্বার যদি থাকে। আজকে মোবাইল ফোনের তো কোনো অভাব নাই, বাংলাদেশে একজন লোকের 2টা মোবাইল ফোনের মতো অবস্থা। ফোন করে বলে দিবে যে আমার জন্য ইফতার প্যাকেট করেন, আমি এতটার সময় এসে দাঁড়াবো, প্যাকেটটা নিয়ে চলে যাব। এটা হওয়া উচিত। তাইলে ইফতার আপনি দোকান থেকে এনে বাসায় বসে খান। কিন্তু আগের মতো এই বাইরে সমাগম করে ইফতার পার্টি করে হাজার হাজার লোক এক জায়গায় করে এই ছড়িয়ে ছিটিয়ে এটা করা যাবে না। এটা করলে পরে আপনি হয়তো ইফতার খাচ্ছেন ঠিকই, কিন্তু ঈদ করতে পারবেন না। কে যে চলে যাবে, কে যে মরে যাবে, এটা তো আমরা জানি না। আমি মামুন আল মাহতাব যে বললেন যে তার একজন নিকটাত্মীয় মারা গেছেন, আমার নিকটাত্মীয় মারা গেছেন, আমার একজন বড় ভাই মারা গেছেন, এবং প্রতিদিন বন্ধু বান্ধব, আমাদের পরিচিত চিকিৎসক, আমাদের সহকর্মী, আমাদের একসময় যারা আমরা বিভিন্ন সংগঠন করেছে সেই সাংগঠনিক ব্যক্তিরা এরা মারা যাচ্ছেন। এবং একটা সমাজে একজন মানুষের মৃত্যু মানে কিন্তু শুধু মানুষের মৃত্যু না, পরিণত বয়সের মৃত্যু মানে অভিজ্ঞতার মৃত্যু, কন্ট্রিবিউশনের মৃত্যু। আজকে একটা প্রফেসরের যদি মৃত্যু হয়, তার মানে কয়েক লক্ষ রোগী বিশেষজ্ঞ চিকিৎসা পাবে না আগামী 20 বছর। এই প্রফেসর তৈরি করতেও তো 20 বছর লেগেছে। একটা প্রফেসর তো একদিনে হয় নাই, 20টা বছর 15টা বছর সংগ্রাম করে প্রফেসর হয়েছে। একজন প্রফেসরের মৃত্যু মানে কিন্তু 15 বছরের অতীত ধ্বংস হয়ে যাওয়া এবং আগামী 20 বছর বা 15 বছরের চিকিৎসা নষ্ট হয়ে যাওয়া। এই যে লস, এই লস কিন্তু জাতি আরেকটা মানুষ দিয়ে ফিল আপ করতে হবে। এটা আপনি টাকা দিয়ে করতে পারবেন না। আপনি তো প্রফেসর কিনতে পাবেন না, আপনি তো ইঞ্জিনিয়ার কিনতে পাবেন না, আপনি তো কোনো লোককে কিনতে পারেন না। প্রত্যেকেরই একটা কার্পেন্টার মারা যাওয়া মানেও হচ্ছে যে বহু কাঠের দরজা তৈরি হবে না বাংলাদেশে। বলে অর্থনীতির যে একটা কথা বলা হচ্ছে, এটা যেমন ঠিক যে জীবিকা প্রয়োজন আছে, কিন্তু সকলকে মৃত্যুর ঝুঁকিতে ঠেলে দিলে পরে কিন্তু ভবিষ্যৎ অর্থনীতি বিপর্যয়ের আপনি সম্মুখীন হবেন। এখন বেঁচে আছেন, কিন্তু মৃত্যুর কারণে অর্থনীতি বিপর্যয়ে চলে যাবে। আপনাদের এতটুকুই বলার। ধন্যবাদ আব্দুল তুষার আপনাকে। আমরা যেতে চাই ডক্টর মামুনুল মাহতাব, সব মিলে আপনার কাছে। আমরা হার্ড ইমিউনিটির কথা শুনেছিলাম, তো হার্ড ইমিউনিটি যদি তৈরি হয় তাহলে এখন আবার সংক্রমণ কেন বাড়ছে? ওই তুষার ভাইয়ের মতোই বলতে হবে যে এগুলো আসলে সব মিথ। হার্ড ইমিউনিটি আমরা নিয়ন্ত্রণে চলে এসেছি। আমরা ধরে নিয়েছি আমার তো 3বার কোভিড হয়েছে, আমার তো 4বার কোভিড হয়েছে, ঢাকা শহরে সব মানুষের কোভিড হয়ে গেছে, হার্ড ইমিউনিটি হয়ে গেছে। আমরা এসব মিথে বিশ্বাস করে করে রাস্তাঘাটে বেরিয়েছিলাম। হার্ড ইমিউনিটির ব্যাপারটি হচ্ছে, যদি এই ভাইরাসের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি সত্যি হয়, তাহলে আমি যদি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নই, আমার ধারণা কমপক্ষে 80 থেকে 90% মানুষের মধ্যে ইনফেকশন হতে হবে অথবা টিকা নিতে হবে। তো এখন আপনি যে কোভিডের টিকা একটি জনগোষ্ঠীর 90% মানুষকে দিবেন, এটি বাংলাদেশে আপনি আগামী 10 বছর অর্জন করতে পারবেন কিনা সন্দেহ আছে। কারণ আমরা তো এখন জানি যে কোভিডের টিকা 2টি ডোজ নিলেও এটা সারা জীবনের জন্য প্রতিরোধ দিবে না, হয়তো 1 বছর বা কয়েক বছর। তাহলে যখন আপনি 50 লক্ষ ডোজকে টিকা দিয়ে আরো 50 লক্ষ বা আরো 50 লক্ষ টিকা দেওয়া শেষ করলেন, ততদিন হয়তো এই 50 লাখের টিকার কার্যকারিতা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আবারও টিকার প্রয়োজন পড়বে। পৃথিবীর সব মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে তো বহু বছর সময় লাগবে। তো কাজেই এটার হার্ড ইমিউনিটি কবে তৈরি হবে কেউ জানে না। আরেকটি ব্যাপার, এটিও একটি বিষয়ে মাথায় রাখতে হবে, SARS-CoV-2 যে হার্ড ইমিউনিটি তৈরি হবেই, এটি বা আমরা কোথেকে বুঝতে পারছি? সব ভাইরাসের তো হার্ড ইমিউনিটি তৈরি হবে না। যেমন HIV এইডস এর তো হার্ড ইমিউনিটি তৈরি হয়নি আফ্রিকাতে। তো ফলে দুটো উদাহরণই কিন্তু আছে, পোলিওর হার্ড ইমিউনিটি হয়, HIV হয় না। এই ভাইরাসের যে হবে আমরা জানি না। এই ভাইরাসের তো ক্যারেক্টার অত্যন্ত ডিফারেন্ট। অনেক ক্ষেত্রে এটি এমন একটি ভাইরাস, শীতেও বাড়ে, গরমে বাড়ে, বর্ষায়ও বাড়ে। আমেরিকাতে হ্যাভক তৈরি করে, বাংলাদেশে হ্যাভক তৈরি করে, কেন যেন আফ্রিকাতে হ্যাভক তৈরি করে না। এখন ব্যাখ্যা নেই, কিন্তু এই ভাইরাসের অনেক কিছু এখন আমাদের ব্যাখ্যা দিই। অতএব হার্ড ইমিউনিটি হবেই, এই ধরনের বিশ্বাস করে থাকাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ যেটি এখন পর্যন্ত প্রমাণিত, সেটি কিন্তু তুষার ভাই ইনোভেটিভ আইডিয়ার মধ্যে দিয়ে বুঝিয়ে দেবেন। ওই মাস্ক পরতে হবে, চোখে মুখে নাকে হাত দেওয়া যাবে না, হাত ধুতে হবে, আর অপ্রয়োজনে বাসা বাইরে যাওয়া যাবে না। এইটুকুই এই ভাইরাসের ক্ষেত্রে প্রমাণিত এবং স্বতঃসিদ্ধ।
আর বাকি সবকিছুর পক্ষে এবং বিপক্ষে যুক্তি, তর্ক, প্রমাণ পাবলিকেশন আছে নাই। তো ফলে এই ব্যাপারটি মাথায় রাখা অত্যন্ত জরুরি। ধন্যবাদ মামুন আহমদ শফিল আপনাকে। ডক্টর ফেরদৌস খন্দকার, আপনার কাছে যেতে চাইছিলাম যে হার্ড ইমিউনিটির কথা তিনি বললেন। এই হার্ড ইমিউনিটির বিষয়টি আপনি যে জায়গায় আছেন নিউ ইয়র্কের প্রেক্ষাপটে যদি আপনি বলেন, এবং একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিশ্লেষণ করেন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র সরকার এই মুহূর্তে, বাইডেন সরকার সম্ভবত এই দিকেই এগোচ্ছে যে আমি যত কিছুই হোক, যত মিউটেশনই আসুক, ভ্যারিয়েন্টই আসুক, আমি প্রথম কথাই হচ্ছে আমি 99% মানুষকে আমি ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো। পরের প্ল্যান পরে। এটা কিন্তু হার্ড ইমিউনিটির একটা ফার্স্ট প্ল্যান। এখন কথা হচ্ছে আপনি ধরুন 90% মানুষকে ভ্যাকসিন দিয়ে দিলেন, 1 বছর পরে দেখা গেল যে আসলে 6 মাসের বেশি এই অ্যান্টিবডি গুলো থাকে না, বাহির থেকে মানুষ আসতেই থাকবে, সেই হার্ড ইমিউনিটি তো কাজ করবে না। আপনাকে পারসিস্টেন্টলি সারা দুনিয়াতে একই লেভেলে থাকতে হবে। তো যুক্তরাষ্ট্র সরকার আমার মনে হয় যে যেটি হাইয়েস্ট প্রায়োরিটি, তারা টিকা দিয়ে দিবে সবাইকে, সেটি যেভাবেই হোক। এরপরে সায়েন্সকে ফলো করে নেক্সট লেভেলে যাবে, যে টিকা কতদিন থাকে, বাকি ব্যবস্থাপনাগুলো। বাংলাদেশের মতো জায়গাগুলোতে এই সবাইকে টিকা দেয়া এইটি একটু দুরূহ ব্যাপার, কিন্তু এছাড়া কোনো চয়েস তো আপাতত নেই। আরেকটি জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, দেখুন এইটি আমাদের দ্বিতীয় ঢেউ। ধরুন আমরা এর থেকে এক সময় না এক সময় উতরাবো, তাই না? এরপর তৃতীয় ঢেউয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, চতুর্থ ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে। কথাটি কিন্তু সত্য। এরপর যে আসবে না আমাদের এই ঢেউগুলো, এইটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই আমরা যেটি বলছি যে এই যে নিয়ম কানুনগুলো বলছি বা যেভাবে পরিবর্তন হতে হবে, এইটি একমাত্র সমাধান এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা অথবা নিয়ন্ত্রণে রাখা। এটি মনে রাখতে হবে। আপনি যত কিছুই করেন, আপনাকে গ্রাউন্ড হোল্ড করে রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে একটা বিতর্ক আছে যে জীবন না জীবিকা, এবং আমরা আসলে কোনো আসলে আমরা কোনো বড়লোক দেশ নই, আমরা আসলে গরিব দেশ, এবং আমরা নিজেরা আসলে গরিব। এই অবস্থায় আমরা তাহলে বাঁচবার জন্য আমরা কি করতে পারি? মামুন আল মাহতাব শফিল, আপনার কাছে প্রথমে জানতে চাইছি, এবং এরপরে আসবো ডাক্তার আব্দুল লতিফ, এবং এরপরে আসবো ফেরদৌস খন্দকার আপনার কাছে। এখন আমার কাছে যেটি মনে হয় যে এই মুহূর্তে যেটি জরুরি সেটি হচ্ছে যে মানুষকে কিছুটা পুলিশিং এর মাধ্যমে কিছুটা উৎসাহিত করে, কিছুটা কঠোর বিধিবিধান আরোপ করে আমাদের চলাচলটা নিয়ন্ত্রণে রাখা, এবং আমাদের ব্যক্তিগত সচেতনতার জায়গাগুলোতে আমাদেরকে মেনে চলা। আর দীর্ঘমেয়াদে যদি বলেন তাহলে যেটি এইমাত্র আলোচনায় উঠে আসলো, কোভিডের কিন্তু থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ আসতেই পারে, আসাটাই স্বাভাবিক, না আসাটাই অপ্রত্যাশিত। তার জন্য যদি আমাদের প্রস্তুতি নিতে হয়, আমাদের কিন্তু ভ্যাকসিন সক্ষমতা বাড়াতে হবে। এই ভ্যাকসিন সক্ষমতা বাড়াবার যে সুযোগগুলো আমাদের আছে, সেখানে কিন্তু আমাদের যে উদাসীনতা সেটি কিন্তু দৃষ্টি করছে। যেমন আমরা জানি যে ভারত বায়োটেক বাংলাদেশের সাথে টেক ট্রান্সফারে আগ্রহী। আমরা শুনেছি স্পুটনিক 5 বাংলাদেশের টেক ট্রান্সফারে আগ্রহী। আমরা জানি বাংলাদেশের 2 থেকে 4টি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে যাদের ফিল ফিনিশ ক্যাপাসিটি আছে। আমার সরকার যখন 1.5 লক্ষ কোটি টাকা প্রণোদনা দিচ্ছে, কেন আমরা আরো কয়েকশো কোটি টাকা প্রণোদনা দিয়ে এই সক্ষমতাকে বাড়াচ্ছি না, যাতে আমরা বাইরে থেকে টেকনোলজি ট্রান্সফার করে দেশে এনে দেশেই ভ্যাকসিন প্রোডাকশনে যেতে পারি? আমরা জানি আমাদের দেশে একটি ওষুধ কোম্পানি দাবি করেছে যে তারা একটি ভ্যাকসিন ক্যান্ডিডেট ডেভেলপ করেছে। আপনাকে আমি এইটুকু বলতে পারি যে ভ্যাকসিন তৈরি করতে 7 বছর 10 বছর লাগে, এটি কিন্তু এখন রূপকথা। এই mRNA টেকনোলজি চলে আসার পরে ভ্যাকসিন উদ্ভাবন এখন আর কোনো রকেট সায়েন্স না। এখন যদি আপনার সেই সক্ষমতা থাকে, অর্থাৎ প্ল্যান থাকে, আপনি ভ্যাকসিন বানাতে পারবেন। আপনি আজকে ইরানের দিকে তাকিয়ে থাকেন, ইরান কিন্তু গত বছর একদম রেড জোন ছিল, আজকে আপনি ইরানে মারা যাচ্ছে শুনবেন না, কারণ ইরান নিজেরা ভ্যাকসিন তৈরি করে mRNA ভ্যাকসিন দিয়ে দেশের মধ্যে ভাইরাস কন্ট্রোল করে ফেলেছে। তাহলে আমার দেশে যদি একটি কোম্পানি দাবি করে তার ভ্যাকসিন আবিষ্কার সে করেছে, আমার তো মনে হয় এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটা পরীক্ষা করে দেখা এটি আসলে কোনো কার্যকর ভ্যাকসিন কিনা। যদি কার্যকর হয় তাকে সামনে নিয়ে যাওয়া, আর যদি অকার্যকর হয় এটি ছুঁড়ে মেরে দেওয়া। এই কাজ যদি আমরা করতে না পারি, 2022-23 আমাদের জন্য কিন্তু একই রকম দুর্ভোগ নিয়ে আসতে পারে।
ধন্যবাদ ডক্টর মামুনুল মাহতাব শফির আপনাকে। ডক্টর আব্দুল তুষার, আপনার কাছে জানতে চাইছি আমাদের কি করণীয় এই করোনা পরিস্থিতিতে? জোরালো সচেতনতা কার্যক্রম চালু করা, মানুষকে বোঝানো, বারবার বোঝানো যে করোনাকে আমরা যেভাবে প্রতিহত করছি বা ভাবছি করব, সেখানে যে ভুলগুলি আছে সেই ভুলগুলি ধরিয়ে দেওয়া। অর্থাৎ এই যে মানুষ ভাবছে যে একবার করোনা হলে আবার হয় না, যেখানে সেখানে চলে যাচ্ছে, পুরনো জীবনযাত্রায় ফেরত চলে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাদেরকে এটা বারবার বোঝাতে হবে যে এটা করা যাবে না, কারণ আমরা একটি যুদ্ধাবস্থার মধ্যে আছি। দ্বিতীয় হচ্ছে, আমাদের এখানে একটা বিষয় আছে যে ক্ষমতাবান যারা বা যারা একটু প্রভাবশালী, তারা অন্যদেরকে আইন মানতে বলেন কিন্তু নিজেরা মানেন না। এই জন্য এটাও করা যাবে না, আমাদের সকলকে এই বিধি নির্দেশ যাই জারি করা হোক সেটা সকলকে একসঙ্গে মানতে হবে। এটা কোনোভাবে কেউ মানবে কেউ মানবে না, এটা করা যাবে না। তৃতীয় হচ্ছে, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আমাদের রোগীর সংখ্যা বাড়ছে, আমাদের হাসপাতালের চাহিদা বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে শুধু করোনার জন্য এখন যদি হাসপাতাল তৈরি করে ফেলি, ধরেন 1 লক্ষ বেড বাড়িয়ে ফেললাম, পরে যখন আবার করোনা থাকবে না এই বেডগুলি নিয়ে আমরা কি করব? সেগুলো কিন্তু অপচয় হবে। ফলে আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যেন করোনাকে যতটুকু পারা যায় নিয়ন্ত্রণ করতে পারি, যাতে করে এমন না হয় যে আমাদের অনিয়ন্ত্রিত করোনার আক্রমণের কারণে আমরা হেলথ সার্ভিস শর্টেজে চলে যাই। আমাদের এমনিতেই স্টাফ শর্টেজ আছে, আমাদের কিন্তু ডাক্তারের চেয়ে নার্সের পরিমাণ কম, আমাদের আমরা যে ঔষধ তৈরি করি কাঁচামাল কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করি। এবং করোনা হওয়ার পরে আমরা ভাবছি যে করোনা সেরে গেছে মানে আমরা সুস্থ হয়ে গেছি, ব্যাপার কিন্তু তা নয়। অনেকেই পোস্ট কোভিড ইলনেসে ভুগছেন, অনেকের নানা ধরনের সমস্যা তৈরি হয়ে তারা আগামী যতদিন বাঁচবেন তারা এই সমস্যাগুলি নিয়ে বেঁচে থাকবেন। এর জন্য যে বিরাট অঙ্কের খরচ আছে, সারা জীবন যদি ওষুধ খেতে হয় কিংবা বারবার ডাক্তারের কাছে যেতে হয় কিংবা পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, স্বাস্থ্য ব্যবস্থার যে অতিরিক্ত খরচ চলে আসবে, এটা তো জাতির ব্যয়। এটা আমরা ভাবছি আমি পকেট থেকে করছি, কিন্তু এটা গোটা জাতি করছে কিন্তু, এবং আমার পকেট থেকে গেলেও সেটা শেষ পর্যন্ত আরেকটা জায়গায় খরচ হচ্ছে না। ওষুধের পিছনে খরচ হচ্ছে মানে খাওয়ার পিছনে হচ্ছে না, ওষুধের পিছনে খরচ হচ্ছে মানে একটা জামা আমি কিনতে পারবো না, হয়তো আমি একটা জায়গায় বেড়াতে যেতে পারবো না, আমার তো ওই টাকাটা অন্যখানে খরচ হয়ে যাচ্ছে। এটা মানুষকে বোঝাতে হবে যে আপনি যদি আজকে ধৈর্য ধরেন তাহলে আপনি বেঁচে তো থাকতে পারবেনই, বেঁচে থাকার পরে আপনি জীবনটাকে স্বাভাবিকভাবে উপভোগ করতে পারবেন। এই জিনিসগুলো আমরা মানুষকে বোঝাতে পারছি না। মানুষ বলছে আরে কালকে বাঁচবো কিনা জানি, আজকে তাহলে বের হয়ে যাই। কিন্তু আমরা তো কালকে বাঁচবো কিনা এটা এমনি তো জানতাম না, করোনা আসার আগেও কিন্তু জানতাম না। আমরা কিন্তু কেউ জানি না আমরা কালকে বাঁচবো কিনা, কিভাবে মরবো সেটাও জানি না। কিন্তু আপনি যদি জানেন যে একটা পানির মধ্যে কুমির আছে, আপনি কি সেখানে সাঁতার দিতে নামেন? আপনি যদি জানেন যে একটা গ্লাসের মধ্যে বিষ আছে, আপনি কি আরে কালকে বাঁচবো কিনা জানি বলে বিষটা খেয়ে ফেলেন? তো এই কিন্তু মানুষ কিন্তু ওইটাই করছে যে আরে কালকে বাঁচবো কিনা জানি বলে সে করোনা আছে তো কি হয়েছে নেমে যাচ্ছে। তো এইটা তো একই রকম কাজ হচ্ছে। এইগুলা মানুষকে বারবার বোঝাতে হবে, বারবার বোঝাতে হবে, কারণ মানুষ তো বুঝতে চাইবেই না। আমাদের কাজ হচ্ছে তাদেরকে বোঝানো, এটা করতে হবে, অর্থাৎ সচেতনতা। দ্বিতীয় হচ্ছে কিছু কিছু জায়গাতে স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করতে হবে। যেমন যেসব জায়গাতে জনসমাগম হয় সেখানে এমনিতেই হয়, তাহলে ওইসব জায়গাতে আমাদের বেশি পাহারা দিতে হবে। এই মার্কেট ধরেন, স্টেডিয়াম ধরেন, যেসব জায়গাতে রেল স্টেশন, বিভিন্ন জায়গা যেখানে বাজার, যেসব জায়গাতে এমনিতেই জনসমাগম হয়, এই জায়গাগুলিতে স্ট্রিক্ট কন্ট্রোল আনতে হবে যে মাস্ক ছাড়া কেউ ঢুকবে না, ঢোকার সময় হাত ধুয়ে ঢুকবে, বের হওয়ার সময় আবার হাত ধুয়ে বের হবে, এই জিনিসগুলো চালু করা। 4 হচ্ছে যারা মানুষের সংস্পর্শে যায়, এমন কিছু পেশা আছে, ডাক্তাররা এটা ভালো বুঝে বলে হয়ে গেল, কিন্তু এর বাইরেও তো মানুষের সংস্পর্শে যায় অন্য পেশার লোকেরা আছে, তাদেরকেও একটা কনস্ট্যান্ট বলতে হবে যে আপনি মানুষের সংস্পর্শে যান যেহেতু আপনার ঝুঁকি বেশি এবং আপনার কাছ থেকে অন্যদের ঝুঁকি বেশি। অর্থাৎ এই হেলথ মেসেজগুলো বারবার দিতে হবে, এনফোর্সমেন্ট করতে হবে। 3 হচ্ছে আমাদের একই সাথে সক্ষমতা বাড়াতে হবে, যেটা মামুনুল মাহতাব বললেন যে আজকে যদি আমরা ভ্যাকসিন নিজেরাই প্রডিউস করার মতো জায়গায় যেতে পারি আমরা করব না কেন? আমরা করব। আমরা যদি ঔষধগুলি নিজেরাই তৈরি করতে পারি তাহলে কেন করব না? করব। আমরা যদি এই যে উচ্চ মূল্যের আইসিইউ বেড আমরা এখন বিদেশ থেকে কিনে আনছি, এটা যদি আমরা বাংলাদেশে জাহাজ বানাতে পারছে, বাংলাদেশে এত কিছু বানাতে পারছে, আমরা পিপির কথা বলার পরে 2 মাসের মধ্যে বাংলাদেশ পিপি এক্সপোর্ট করতে শুরু করে দিল, তাহলে এইটাও হয়তো পারবে। আমরা এই জিনিসগুলোর দিকে যদি একটু মনোযোগী হই, আমরা যদি স্বাস্থ্য বিষয়ক যন্ত্রপাতি যেগুলো বাংলাদেশে তৈরি করা যায় এগুলো তৈরির ক্ষেত্রে মনোযোগী হই, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উপকৃত হবে লং টার্মে। এটাও জরুরি। আমরা অনেক কিছু অ্যাসেম্বল করি, আমরা কেন এই যন্ত্রপাতিগুলো বাংলাদেশে অ্যাসেম্বলিং করছি না?
এটাও চিন্তা করতে পারি। এটা করলে কিন্তু সারা পৃথিবীর চাহিদা আছে, আমরা অ্যাসেম্বল করে এগুলো আবার রপ্তানিও করতে পারবো। আমাদের ওয়ালটন যদি ফ্রিজ বানায়, এখন ফ্রিজে মানে একটা পৃথিবীর মানের একটা কোম্পানি হয়ে যেতে পারে, তাহলে আমরা কালকে ভেন্টিলেটর বানাতে শুরু করলে এটাও আমরা পৃথিবীর মানে পৌঁছে যাব। এটা খুব কঠিন কিছু না। আমাদের দ্রুত পরিকল্পনা, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। করোনার আগের পৃথিবীর জ্ঞান দিয়ে করোনার পরের পৃথিবীকে চালাতে গেলে কনফ্লিক্ট হবে, এটা বুঝতে হবে। এটা কিন্তু অর্থনীতি হোক, সমাজ হোক, রাজনীতি হোক, স্বাস্থ্য হোক, সব জায়গাতে আমাদের চিন্তা করতে হবে যে প্যান্ডেমিকের আগের যে পৃথিবী, সেই রুলে যদি আমি প্যান্ডেমিকের পৃথিবী চালাতে যাই আমাদের ভুল হবে, কারণ এটা খুব কনফ্লিক্টিং হবে। তো সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে ইনোভেটিভ হইতে হবে। আরেকটা বিষয় আছে, আমরা উদাহরণের জন্য বসে থাকি, আবার উদাহরণ মানি না। যেমন ধরেন ওই দেশ কি করেছে, হ্যাঁ করেছে, না না আমরা তো এটা পারবো না, আমরা তো দরিদ্র, আমরা অনেক পিছনে, আমরা এটা পারবো না। আচ্ছা, আবার যদি বলা হয় যে আসেন আমরাই নিজেরা কিছু করি, আমরা ওদেরটা পারছি না, আমরা কি করে করব, আমাদের তো এটা করা সম্ভব না, এটা উন্নত দেশটা পারবে। তো আপনি উন্নত দেশ যেটা করেছে সেটা করতে বললে যদি বলেন যে আমরা তো এটা পারবো না, আর আপনাকে নিজের কিছু করতে বললে যদি আপনি বলেন যে না এটা উন্নত দেশটা করবে তারপরে আমরা করব, তাহলে এটা কনফ্লিক্টিং। আসেন আমরা আমাদের মতো করে ইনোভেটিভ চিন্তা করি। আমাদের এখানে প্রচুর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, চিকিৎসক আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, এই ফেরদৌস সাহেবদের মতো প্রচুর ডাক্তার আছেন যারা দেশে বিদেশে কাজ করেন। তাদের সাথে একত্রিত হয়ে আমরা একটা পলিসি তো তৈরি করতে পারি যে আমরা এইভাবে অগ্রসর হব। আমরা 11 মাসে কন্ট্রোল করব, পৃথিবীর 9 মাসে পেরেছে অসুবিধা নেই, আমরা 11 মাসে করব, কিন্তু 11 মাসে গিয়ে করব। কিন্তু এখন কিন্তু আমাদের কোনো লক্ষ্য নাই, আমরা যেটা হচ্ছে আমরা শুধু মোকাবেলা করছি, ঢেউ আসছে আমরা ঠেকাচ্ছি। এইটা হলে হবে না। ঠিক আছে, আমরা দরিদ্র, আমরা পারি না, আমরা দুর্বল, আমাদের অনেক চ্যালেঞ্জিং অর্থনীতি, অনেক কিছু থাকতে পারে। আমরা ঠিক আছে সারা পৃথিবী যদি ধরেন 9 মাসে কন্ট্রোল করে, আমরা ঠিক করবো আমরা 15 মাসে করব, 16 মাসে করব, কিন্তু 16 মাসে গিয়ে তো আমাদের পারতে হবে। কিন্তু আমরা যদি না পারি, পৃথিবী যদি এটা করে ফেলে, আমরা কিন্তু এক ঘরে হয়ে যাব। এই যে হঠাৎ করে বলছে প্লেন বন্ধ হচ্ছে, আবার যাতায়াতের রেস্ট্রিকশন, বহুদিন যাবৎ বাঙালি সব দেশে যেতে পারছে না, এটাও কিন্তু অর্থনীতির উপর প্রভাব আছে, এটারও তো একটা কুপ্রভাব আছে। আমাদের যত দ্রুত সম্ভব পৃথিবীর সামনে উদাহরণটা স্থাপন করতে হবে যে বাংলাদেশ অন্য প্রতিকূলতা যেভাবে মোকাবেলা করে সফল হয়েছে, এই ক্ষেত্রেও নিজস্ব মেধা, বুদ্ধি, জ্ঞান, প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা সফল হয়েছি। নিজের উপরে এই যে বিশ্বাস, আত্মবিশ্বাস আমাদের থাকতে হবে। আমরা পারবো না ভাবছি কেন, আমরা পারবো। আসেন আমরা শুনি একজন আরেকজনকে। একটা বিরাট সমস্যা হচ্ছে উচ্চপদস্থ অনেক ব্যক্তির এমন একটা আমি বলবো যে মনের গঠন আছে যে না, মামুনুল মাহতাব তো আমার চেয়ে অনেক জুনিয়র, ওর কথা আমার শুনতে হবে কেন, ও তো ছোট। কিন্তু এটা ভাবলে হবে না। একটা ছোট মানুষই কিন্তু অনেক কিছু আবিষ্কার করে। মানুষের বয়স বাড়লে কিন্তু ব্রেইনের ক্ষমতা কমতে থাকে, বয়স যত কম তত ব্রেইনের ক্ষমতা বেশি, এটা তো প্রুভেন। তো মামুনুল মাহতাবের প্রস্তাবটা আমাদের প্রথম শুনতে হবে, তারপরে অন্যদেরটা। সিনিয়রদের কাজ হচ্ছে শোনা, শুনে ভালোটা বেছে নিয়ে কাজটা করা, এটাই হচ্ছে মানে ক্ষমতাবানের কাজ। আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর চারদিকে সব তরুণ ছিল, সব তরুণ, ছাত্র নেতা তরুণ, উনি নিজেও তরুণ, উনিও অনেক অল্প বয়সেই, উনি জাতির পিতা হিসেবে ওনার যখন অভিষেক হচ্ছে সেই সময়টা ওনার বয়স কত, 50 বছর, এবং অতি অতি কম। আমার চেয়ে বয়সে ছোট তখন তিনি, এখন আমার যে বয়স। তো কেন? এবং তার চারপাশে যারা তারা আরো তরুণ, এই তরুণ বলেই কিন্তু তারা ভেবেছিল যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্রকে পরাস্ত করা সম্ভব। এই বয়স যত বাড়বে মানুষ কিন্তু ভাববে যে না বাবা আমার শক্তি নাই, কিছু নাই, আমি পারবো না। কিন্তু তরুণ বলেই তারা পেরেছে, ওই পদ্ধতি চিন্তা করেছে, কেমন করে হবে চিন্তা করেছে। এমন কিছু নাই যেটা চিন্তা করে নাই। পতাকা থেকে স্ট্যাম্প সব আমরা করেছি, এবং আমাদের সরকার তৈরি হয়েছে, প্রবাসী সরকার স্ট্যাম্প বের করে ফেলেছে। আমাদের স্ট্যাম্প লাগিয়ে আমরা খামে করে চিঠি পাঠাতে শুরু করেছি। এটা আপনি পৃথিবীর অন্য সব দেশ, স্বাধীন হয়েছে তো বহু দেশ, খুঁজে বের করেন তো কয়টা দেশ তার নিজের স্ট্যাম্প বানাতে পেরেছিল, কয়টা দেশ তার নিজের অথরিটি ক্রিয়েট করতে পেরেছিল, কয়টা দেশ লোকজনকে চাকরি দিয়ে বেতন দিচ্ছে, আমাদের সরকার বেতন দিচ্ছে, ওই সময়ে সরকারি কর্মচারী যাচ্ছে। দেশ কিন্তু তখন আমরা মুক্ত করি নাই, কিন্তু আমরা স্বাধীন দেশ তৈরি করে ফেলেছি, আমরা শত্রু মুক্ত করতে পারি না। এই যে তারুণ্যের যে শক্তি, এইটা কাজে লাগাতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের খুব ব্যর্থতা আছে। আমরা মনে করি তরুণরা কিছু বুঝে না, বয়স কম বুঝে না। আরে বয়স্ক আমরা বুঝে না, কিন্তু বয়স্ক আমরা অনেক স্বপ্ন দেখতে পারি, এবং ওইটার থেকে ভালো স্বপ্নটা বেছে নিতে হবে। ফলে ইনোভেটিভ, দরকার হলে প্রতিযোগিতা দিয়ে দেন। মানুষ করোনা কি করে প্রিভেন্ট করা যেতে পারে, স্বাস্থ্য প্রশাসক, স্বাস্থ্য বিষয়ে যারা জানেন তাদের কাছ থেকে সলিউশন চান, বলেন যে আমাকে সলিউশন দাও, এবং
বলেন যে এই সলিউশন গুলো থেকে বেস্ট সলিউশন গুলো আমরা বেছে নেব। আপনি আমাকে যেমন জিজ্ঞেস করলেন যে রমজান মাসে কি করা যেতে পারে, আপনি এটা ছেড়ে দেন না, তরুণরা বলুক যে রমজান মাসে কি করা যেতে পারে, কেমন করে দোকানপাটে যাবে, বাজার করবে, আপনি দেখবেন একটা কিছু আবিষ্কার করে ফেলবেন। আমি খুবই বিশ্বাস করি মানুষের শক্তিতে। মানুষের শক্তি ছাড়াই করোনা না, পৃথিবীর কোনো ভাইরাসকে মানুষ পরাস্ত করতে পারে না। ভাইরাসের তো ওষুধ নাই, ভাইরাসকে আমাদের ইমিউনিটি দিয়ে পরাস্ত করতে হয় অথবা টিকা তৈরি করতে হয়, সেটা হচ্ছে ইমিউনিটিকে বুস্ট করা। তাই আমি মনে করি যে করোনা প্রতিরোধ করতে গেলে আমাদের নিজের শক্তিতে বিশ্বাস রাখতে হবে এবং আমাদের পরিকল্পনা করে আমাদের পরিকল্পনা আমাদের সময় অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। কিন্তু এটা সবাইকে জানাতে হবে যে আজ এত তারিখ, মার্চের 6 তারিখ, আগামী বছর ডিসেম্বর মাসের এই বছর ডিসেম্বর মাসের 30 তারিখে দেশে আর করোনা আমরা কন্ট্রোল করে ফেলবো, থাকবে না, আমরা এটাকে একদম গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসবো। এই লক্ষ্যে যদি সবাই ঝাঁপিয়ে পড়ে তাহলে কিন্তু দেখবেন যে কাজ অনেক সহজ হবে। এখন সবাই চিন্তা করে আমার কি হবে, আমি যদি মরে যাই কোন মাসে গিয়ে না কোন মাসে শেষ হয়, আমি কেন এখন বসে থাকবো, আমি কেন আমার দোকান খুলবো না। কিন্তু আপনি যদি জানেন যে আগামী 3 মাস বন্ধ থাকবে, জুলাই মাসে এটা খুলবে, তাহলে কিন্তু 3 মাস লোকে বন্ধ রাখবে। ওকে যদি এনশিওর করতে পারেন যে জুলাই মাসে যে একবার খুলবে আর বন্ধ হবে না, এখন মনে করে আবার বন্ধ হবে, দরকার কি? এই যে কনফিউশন, এটা থেকে মানুষকে বের করে ফেলতে হবে। একদম লক্ষ্য স্থির করে দিতে হবে যে এত তারিখ এতটার সময় আমরা ঘোষণা দিতে চলেছি যে আমরা করোনা মুক্ত। এই লক্ষ্যে যান, মুক্ত না হলেও দেখবেন নিয়ন্ত্রণ করে ফেলছেন এবং এটা আমাদেরকে অনেক দূরে এগিয়ে দিবে। এই হচ্ছে আমার প্রস্তাব। ধন্যবাদ ডক্টর আব্দুল তুষার আপনাকে। আমরা সর্বশেষ চলে যেতে চাই ডক্টর ফেরদৌস খন্দকার আপনার কাছে। এই করোনা পরিস্থিতিতে আমাদের করণীয় কি, আমরা যদি সামগ্রিকভাবে আপনার পরামর্শের কাছে জানান আমাদের। ধন্যবাদ। আমি বেসিক্যালি তো মানি যে স্বাস্থ্যবিধিগুলো সবাইকে মানতে হবে, কিন্তু তার চেয়েও বেশি আমি যেটা মনে করি যে এই মুহূর্তে আমাদের প্রয়োজন যে বিধি নিষেধগুলো যে 18 দফা দেয়া হয়েছে এর মধ্যে থেকে আসলে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। যে দেখুন আগামী 2 বছর আমি আমি আমাদের দেশে কোনোভাবেই সমাবেশ বা 10 জনের বেশি সমাগম আমি হতে দেব না একসাথে। ব্যাপারগুলো এরকম প্রায়োরিটাইজ করতে হবে যে ঠিক আছে সমাবেশ কেউ করতে পারবে না এবং আমিও করব না আমার দল থেকে। এই জায়গাগুলোতে সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগ তারা নিজেরাই বলা উচিত যে আমার দলও করবে না। এটি এক্সাম্পল তৈরি করে আপনি সবাইকে বলে দিতে হবে, সবাই মানবে যে কোনো ধরনের সমাবেশ হবে না আগামী 1 বছর, নিয়ন্ত্রণে একদম পরিপূর্ণ না আসা পর্যন্ত। সেটি আপনি বিয়ের অনুষ্ঠানও হতে পারে, মুসলমানের অনুষ্ঠানও হতে পারে, সেই সব জায়গাগুলোতে প্রায়োরিটাইজ করতে হবে যে এই জিনিসগুলো রেড, এই জিনিসগুলো ইয়েলো, আর এই জিনিসগুলো আপাতত করা যাবে। এইভাবে প্রায়োরিটাইজ করতে হবে বলে আমি সত্যি বিশ্বাস করি। একটা টাফ স্ট্যান্ডিং এ যেতে হবে সবাইকে, সবার লেভেলে। আর দেখুন করোনার এই সময় যে সিচুয়েশনটি, আমি মনে করি যে আসলে এটি একটি মানবিক যুদ্ধ। বেশিরভাগ মানুষই আসলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত সারা দুনিয়াতেই। তো দুনিয়াতে অনেক দেশ প্রণোদনা দিয়েছে, কিন্তু বাংলাদেশের মতো দেশে এরকম ম্যাসিভ আকারে প্রণোদনা দেওয়া কতটুকু প্র্যাকটিক্যালি পসিবল আমি জানি না। 1971 সনেও আমরা যেভাবে কিছুই ছিল না সেখান থেকে আমরা বের হয়ে এসেছি, আর এখন তো সবই আছে। আমরা চলুন এই মানবিক যুদ্ধের অংশটুকুতে আমাদের যে যার যার ভূমিকা আছে সেইটি খেয়াল করি। আমরা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা তাদের আশেপাশের মানুষগুলোকে আমরা অংশগ্রহণ করি, তাদের পরিবারগুলোর দায়িত্ব নিই যতটুকু সম্ভব। সেটি করতেই হবে আমাদেরকে, শুধু সরকারের একার পক্ষে আসলেই সম্ভব না। কাজকর্ম সবই চলবে, নিয়ন্ত্রণ নিয়েই চলতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ফেরদৌস খন্দকার আপনাকে। আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেয়েছিলাম যে এই করোনা পরিস্থিতিতে আমাদের আসলে কি করা উচিত এবং করণীয় কি সে বিষয়টি আমরা জানতে এবং অন্যদেরকে জানাতে। আশার বেলা সংলাপের সঙ্গে আপনারা 3 জন ছিলেন, 3 জনই আসলে গুরুত্বপূর্ণ এবং চিকিৎসক হিসেবে আপনারা অনেকদিন ধরে সেবা দিয়ে আসছেন, মানুষকে সচেতন করে আসছেন। এই জন্য আপনাদের কথা আমরা শুনতে চেয়েছিলাম। ধন্যবাদ ডক্টর ফেরদৌস খন্দকার আপনাকে, ধন্যবাদ ডক্টর আব্দুল তুষার এবং ধন্যবাদ প্রফেসর ডক্টর মামুনুল মাহতাব। দেখা হবে আবারও কোনো আলোচনায়। ধন্যবাদ সবাই।